বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 29শে জুলাই 2025। বিজিএস ব্যাচের বিজিএস পরীক্ষা উপলক্ষে আমরা যে কোচিং শুরু করেছি সেই ব্যাচের 15তম ক্লাস এবং সাংবিধানিক আইনের 15তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ 102, কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। শুনেন, 102 অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে রিট সম্পর্কে আলোচনা করছে, রিট। তো যদিও আপনি 102 অনুচ্ছেদ যদি তন্ন তন্ন করে খুঁজেন, এখানে কোথাও রিট শব্দটার উল্লেখ নাই। রিট বিষয়টা আসলে কি? রিট হলো হাইকোর্ট ডিভিশনের একটা আদি এখতিয়ার। আদি এখতিয়ার অর্থ কি? মানে যে এখতিয়ারটা শুধুমাত্র ওই আদালতেরই আছে। হাইকোর্টে সাধারণত আমরা ফৌজদারি মামলার আপিল যায়, রিভিশন যায়, দেওয়ানি মামলার আপিল যায়, রিভিশন যায়, এগুলা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে হাইকোর্টে যায়। কিন্তু কিছু কিছু বিধান আছে, যে বিধানগুলো বা যে দরখাস্তগুলো বা যে মামলাগুলো সরাসরি হাইকোর্টেই দায়ের করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে আপনার রিট। হাইকোর্টের আদি এখতিয়ার আছে এরকম কয়েকটা বিষয়ের মধ্যে একটা হলো রিট। রিট আছে, কোম্পানির মামলা আছে, তারপরে সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন জাহাজের মামলা, এই মামলাগুলো সরাসরি হয় কোথায়? রিট, মানে হাইকোর্টে। তো তাহলে 102 অনুচ্ছেদে রিট করে কখন? 102 অনুচ্ছেদ বোঝার আগে আমাদের বুঝতে হবে বাংলাদেশ সংবিধানের 3য় অনুচ্ছেদে 27 থেকে 44 অনুচ্ছেদ পর্যন্ত 18টা মৌলিক অধিকার আছে। 18টা মৌলিক অধিকার আছে। এই মৌলিক অধিকার যদি কারো লঙ্ঘিত হয়, যেরকম আইনের দৃষ্টিতে সবাই সমান, ধর্মের কারণে বৈষম্য করা যাবে না, চলাফেরার স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, এই সবগুলাই হচ্ছে কি মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার যদি কারো লঙ্ঘিত হয়, তার রিট করার যে অধিকার, এটাও স্বয়ং একটা মৌলিক অধিকার, যেটা বলা আছে 44 অনুচ্ছেদে। আর রিটটা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, সেটা বলছে 102 অনুচ্ছেদে। বুঝতে পারছেন? তাহলে যদি কেউ 18টা মৌলিক অধিকারের একটা লঙ্ঘিত হয়, তাহলে সে রিট করবে বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে। এখন শুনেন, 102 এর যদি কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে সে রিট করবে 102 এর উপ অনুচ্ছেদ 1। 102 এর উপনিষদ কত? এক। ওই 18টার কোনোটা যদি লঙ্ঘিত হয়। আর যখন মৌলিক অধিকার লঙ্ঘিত হয় নাই, বাট আপনার সম ফলপ্রদ কোনো প্রতিকার নাই, মানে আপনি এমন একটা সমস্যার সম্মুখীন হইছেন বা আপনার সাথে একটা অনিয়ম হইছে, এটা ওই 18টা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, বাট এমন একটা বিধান যে জায়গায় আপনার অন্য আর কোনো প্রতিকার নাই। তাহলে যখন কোনো ক্ষেত্রে কোনো সমফলপ্রদ প্রতিকার না থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তার প্রতিকার বাংলাদেশের সংবিধানের 102 এর 2 অনুচ্ছেদে রিট করা। 102 এর 2। তাহলে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে 102 এর 1। আর অন্যান্য সকল ক্ষেত্রে রিট কত? 102 এর 2। তো 102 এর 2 এর যে রিটটা, এটা হলো ঠিক তখনই করা যায় যখন কারো মূল, যখন আপনার ওই যে সমফলপ্রদ কোনো প্রতিকার নাই, মানে তার ওই প্রচলিত সে যে যেখানে আছে ওই জায়গায় তার আর কোনো প্রতিকার নাই। উদাহরণস্বরূপ আপনাদের সহজ একটা বলে দিই। ধরেন, আমরা সবাই সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ে এসেছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় যদি কোনো মামলায় মানে যার বিরুদ্ধে ডিক্রি হলো, সে আপিল করতে পারবে না, বাকি রিভিশন করতে পারে না, পারে রিভিউ করতে পারে না, রিভিশন করতে পারে। এটুক তো জানি আমরা, নাকি? তবে যারা সরকার উচ্ছেদ করছে, সে আবার 9 ধারার মামলা করতে পারে না। তার যদি সত্য থাকে তাহলে সে 842 ধারা মামলা করতে পারে। সরকার যদি কাউকে উচ্ছেদ করে তাহলে সে 9 ধারা মামলা করতে পারে না। তাহলে তার আর কোনো প্রতিকার নাই, 9 ধারা মামলাও নাই, আর কোনো প্রতিকার নাই। তাহলে তাহলে তার প্রতিকার হলো 102 এর 2-তে কি করা? রিট করে। বুঝতে পারছেন? তো যদি কোথাও সমফলপ্রদ কোনো প্রতিকার না থাকে, তাহলে রিট করবে 102 এর 2। আর মৌলিক অধিকার লঙ্ঘিত হলে 102 এর 1। বুঝছেন? এছাড়া আমরা বাংলাদেশ সংবিধানের 2টা অনুচ্ছেদ পড়ছি, 7 অনুচ্ছেদ, 26 অনুচ্ছেদ, যে ডক্ট্রিন অফ সিভিয়ার এবিলিটি, মনে আছে?
যে মৌলিক অধিকার পরিপন্থী আর যদি আইন বা এই সংবিধান পরিপন্থী যদি কোনো আইন তৈরি হয়, যতটুকু পরিপন্থী ততটুকু কি হবে, বাতিল হবে। আর হাইকোর্ট ডিভিশন সেটা যদি মনে হয় যে পুরোটাই পরিপন্থী, তাহলে পুরোটাই বাতিল। এটারে এই যে যে বাতিল করতেছে এটা বলে জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পর্যালোচনা। এই জুডিশিয়াল রিভিউর যে ক্ষমতা এটাও প্রয়োগ করে 102 এর 2। কত বলেন? 102 এর 2। তাহলে আমার মনে রাখতে হবে, যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে 102 এর 1, আর অন্যান্য সকল ক্ষেত্রে রিট হচ্ছে 102 এর 2। এখন ভাই আমাদের, আপনারা মোটামুটি এলএলবি, মানে এলএলবি তে পড়ে এসছেন যে রিট হচ্ছে 5 প্রকার। কিন্তু বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদে কোনো রিটের নাম উল্লেখ করে নাই। 5 প্রকার তো পরের কথা, রিট শব্দটাও ওখানে সরাসরি নাই। বাট সকল প্রকার রিটের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। ধরেন এনার নাম শেখ অনিক, শেখ অনিক নামটা বলে নাই, কিন্তু অনিকের চেহারার বিস্তারিত বিবরণ দিয়েছে, বাড়ি অমুক জায়গা, দেখতে এমন, অমুক জায়গা থেকে পড়ালেখা করে আসছে, এই। বুঝছেন? তাহলে 5 প্রকার রিটের নাম 102-এ নাই, কিন্তু রিটের কি দিছে, বর্ণনা দিছে। এখন আমি একটু আপনাদের যদি এইভাবে বলি, আচ্ছা আগে পড়ি তারপরে ব্যাখ্যা দিই। দেখেন 102-এর 1, কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে, সংক্ষুব্ধ শব্দটা বললেন, সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে এই সংবিধানের বলতেন 3য় ভাগের দ্বারা অর্পিত অধিকার সমূহের যে কোনো একটি বলবৎ করার জন্য প্রজাতন্ত্রের বিষয়াবলীর সাথে সম্পর্কিত কোন দায়িত্ব পালনকারী ব্যক্তি সহ যে কোনো ব্যক্তি বললেন বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করতে পারবে। তো ভাই এখানে যে কথা বলছে অনুচ্ছেদ 102-এর 1-এ, যে মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে প্রথমে আপনাদের একটা শব্দে গোল দিতে বলছি, সংক্ষুব্ধ ব্যক্তি। এই শব্দটা গোল দিছেন। সংক্ষুব্ধ ব্যক্তি আসলে কে? সংক্ষুব্ধ ব্যক্তির ব্যাখ্যা ব্যাপক। জাস্ট এতটুকু বলি যে সংক্ষুব্ধ ব্যক্তি বলতে বোঝানো হচ্ছে যার মৌলিক অধিকার লঙ্ঘিত হইছে সে। বুঝছেন? ধরেন মহুয়া বিশ্বাসকে যদি গোপালগঞ্জ কোর্ট দিয়ে হাঁটতে না দেওয়া হয়, সবাই হাঁটতেছে বাট ওনারে হাঁটতে দিচ্ছে না, তাহলে এই জায়গায় ওনার চলাফেরার অধিকার লঙ্ঘিত হয়েছে, তাহলে উনি এই জায়গায় বাংলাদেশ সংবিধানের 102-এর 1-এ রিট করতে পারবে। কিন্তু উনার পক্ষে আমরা যাই রিট করলে হবে না, কারণ এই জায়গায় সংক্ষুব্ধ সরাসরি কে, মহুয়া বিশ্বাস। বুঝছেন? 102-এর মূল কথা এটাই। 102-এর 2-এ চলে আসি, দেখেন আসল জায়গায় চলে আসি। হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনক ভাবে প্রতীয়মান হয় যে আইনের দ্বারা, এই যে বলছেন সমফলপ্রদ বিধান করা হয় নাই, তাহলে সম সমফলপ্রদ কথাটার অর্থ হলো যে একজন যে কোনো একটা বিষয় ক্ষতিগ্রস্ত হইছে, বাট তার আসলে কোনো অন্য কোনো প্রতিকার নাই। ধরেন উদাহরণস্বরূপ কেমনে বলি, ফেরদৌস সরকার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, সর্দার। আচ্ছা, এখন উনারে চাকরি থেকে বরখাস্ত করছে, ওনারে কোন প্রকার সুযোগ, কারণ দর্শানোর সুযোগ দেয় নাই, এবং ওই কোম্পানির যে টার্মস এন্ড কন্ডিশন আছে, চাকরির শর্তাবলী, সেখানে ফেরদৌস সর্দারের আপিলেরও কোনো বিধান নাই বা কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধান নাই, তাহলে একে ওনারে আহ আপনি বরখাস্ত করলো বেআইনি ভাবে। আবার এই বরখাস্ত করার বিরুদ্ধে ওনার কোনো প্রতিকারও নাই, তাহলে এই ক্ষেত্রে ওনার প্রতিকার কি বলেন? ওনার সমফলপ্রদ কোনো প্রতিকার নাই, তাহলে রিট করবে বাংলাদেশ সংবিধানের 102-এর 2। বুঝছেন? এখন দেখেন 102-এর উপ অনুচ্ছেদ 2, তার আবার উপ 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 অনুচ্ছেদ কত, ক, যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে, এটা বললেন যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে, কয়ের আবার কত বলেন, সরে অ। 102(2) ক, সরে অ, প্রজাতন্ত্রের বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সাথে সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনরত ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয়, আন্ডারলাইন করেন, আইনের দ্বারা অনুমোদিত নয়
এমন কোন কার্য থেকে গোল দিবেন বিরত রাখার জন্য, বিরত রাখার জন্য যে কোনো নির্দেশ দিতে পারে, এলো কথা, পরের লাইন পরে পড়তেছি। মানে যে কাজটা আইন দ্বারা অনুমোদিত নয় এরকম কোন কাজ যদি কেউ করতে যায়, তাহলে তাকে বিরত রাখার জন্য যে কোনো পদক্ষেপ হাইকোর্ট ডিভিশন নিতে পারে। এই যে যে রিটটা, এই যে বাম সাইডে দেখেন, এই রিটটাকে বলে রিট অফ প্রহিবিশন বা প্রতিষেধক রিট, এটা আন্ডারলাইন করেন। রিট অফ প্রহিবিশন বা প্রতিষেধক রিট করছেন? এটা একটু বুঝেন। যারা আমার সাথে যারা এই জায়গায় সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ছেন তারা জানেন যে যখন কোনো বেআইনি কাজ হতে যাচ্ছে, ফেরদৌসের দিক তাকান, যখন কোনো বেআইনি কাজ হতে যাচ্ছে কিন্তু এখনো হয় নাই, মাত্র ঘটতে যাচ্ছে, তখন আমরা দেওয়ানি আদালতে মামলা করি, নিষেধাজ্ঞার মামলা, স্থায়ী নিষেধাজ্ঞা, মানে ঘটনা এখনো ঘটে নাই কিন্তু ঘটার সম্ভাবনা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে প্রতিকারটা দেওয়ানি আদালতে চাই সেটা হলো স্থায়ী নিষেধাজ্ঞা। কেমন? যে শেখ অনিক সাহেব একটা জমির দখলে আছে, এখন ওনার প্রতিবেশী ওনারে বেদখল করে নাই, বাট প্রতিদিন পায়তারা দেয়, হুমকি ধামকি দিচ্ছে যে তুমি এখান থেকে উঠে যাও। তাহলে এই পরিস্থিতিতে ওনার মামলা করা উচিত স্থায়ী নিষেধাজ্ঞার, কারণ ঘটনাটা এখনো ঘটে নাই। ঠিক একই ভাবে রিটের এই স্থায়ী নিষেধাজ্ঞার মতোই রিটটা হলো রিট অফ প্রহিবিশন। রিট অফ প্রহিবিশন মানে যখন কোনো বেআইনি কোনো কাজ এখনো হয় নাই বাট হওয়ার সম্ভাবনা আছে, যদি এরকম হয় যে ফেরদৌস সর্দার আশঙ্কা করতেছে যে কোনো সময় ওনারে বেআইনি ভাবে চাকরিচ্যুত করতে পারে, এখনো চাকরিচ্যুত করে নাই, তাহলে এই মুহূর্তে ওনার প্রতিকার কি রিট করা? রিট অফ প্রহিবিশন। বাংলাদেশ সংবিধানের 102 এর 2 এর সরের প্রথম ভাগ, বাংলাদেশ সংবিধানের 102 এর 2 এর সরের প্রথম ভাগে আছে রিট অফ প্রহিবিশন। কি বলেন? সরেওয়ার প্রথম ভাগ বিরত রাখার জন্য কিংবা রাগ পর্যন্ত, পাইছেন? এই যে কিংবা রাগ পর্যন্ত পাইছেন। আর সরেওয়ার দ্বিতীয় ভাগে আর একটা রিট আছে, সেটা পড়ি। কিংবা আইনের দ্বারা গোল দিবেন করণীয় কার্য করার জন্য নির্দেশ প্রদান করে। করণীয় কার্য, এই যে পরের লাইনে পাইছেন, আইনের দ্বারা করণীয় কার্য করার জন্য নির্দেশ প্রদান করে। আন্ডারলাইন করেন রিট অফ ম্যান্ডামাস, বাম সাইডে দেখেন, এটারে বলে রিট অফ ম্যান্ডামাস, বাংলায় বলে পরমাদেশ বা হুকুমজারি রিট। পরমাদেশ বা হুকুমজারি। তাহলে রিট অফ প্রহিবিশন কি ঘটনা ঘটছে? ঘটে নাই। আর হুকুমজারি মানে হলো একটা সরকারি কর্তৃপক্ষ সে একটা কাজ করার জন্য সে বাধ্য, কিন্তু সে যদি সেটা না করে সেই ক্ষেত্রে ওই কাজটা তাকে দিয়ে করানোর জন্য যে রিটটা দাঁড়ি করতে হবে সেটা হলো রিট অফ ম্যান্ডামাস। বুঝছেন? উদাহরণস্বরূপ আহ ফেরদৌস একটা চাকরি করে, ওই চাকরির প্রমোশনের জন্য তার যে যে কোয়ালিফিকেশন থাকা দরকার সকল কোয়ালিফিকেশন তার আছে, এত বছর চাকরি করছে, পিএইচডি ডিগ্রি আছে, এই আছে সেই আছে, তারপরে ওনারে প্রফেসর বানাচ্ছে না। তাহলে ফেরদৌসের প্রতিকার হলো কি রিট করা? রিট অফ ম্যান্ডামাস। এই যে দেখেন, আইনের দ্বারা তার করণীয় কার্য করার জন্য নির্দেশ প্রদান করে। বুঝতেন? তাহলে এখানে দুইটা জিনিস বুঝেন, কোনো ঘটনা ঘটে নাই বাট বেআইনি কিছু হতে পারে, তখন যাতে না ঘটে যে রিটটা আগে থেকে দায়ের দায়ের করতে হবে এটাকে বলে কি? রিট অফ প্রহিবিশন। আর যখন কোনো কর্তৃপক্ষ আইনগতভাবে একটা কাজ করতে বাধ্য কিন্তু সে যদি না করে তাহলে তার এই যে সেটা করানোর জন্য রিট অফ কি? ম্যান্ডামাস, যেটার বাংলা বাংলা হচ্ছে পরমাদেশ বা হুকুম জারি রিট। তাহলে বাংলাদেশ সংবিধানের 102 এর 2 এর কয়ের সরেওয়ার প্রথম ভাগে বলছে রিট অফ প্রহিবিশন, আর সরেওয়ার দ্বিতীয় ভাগে বলছে কি? রিট অফ ম্যান্ডামাস। বুঝছেন? নামকরণগুলো কোথা থেকে নিয়ে তানভীর আলম খান। হ্যাঁ বলেন, বলেন বলেন। কি ভেজাল লাগতেছে? এই যে মাইক্রোফোন নেন, বলেন, নেন বলেন। স্যার এখানে না মানে স্যার আমার লাইনগুলো
পড়ার সাথে স্যার আপনার কথাগুলো একটু মানে আমার গোলায় যাচ্ছে। এখানে বলছেন যে মানে বইয়ে বলছে প্রজাতন্ত্র বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সাথে সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনেরত ব্যক্তিকে, হুম। এখন যেটা আইনের দ্বারা অনুমোদিত নয় ওরকম কোনো কার্য করা হতে বিরত রাখার জন্য হুম। স্যার। হুম। তাহলে আপনি যে বললেন স্যার কি জানি কোনো অনৈতিক কাজ হতে পারে সেটা রোধ করার। এটার অর্থটাই যে আইনের দ্বারা অনুমোদিত নয়, মানে যে কাজটা আইন দ্বারা অনুমোদিত নয় এমন কার্য থেকে বিরত রাখার জন্য, এরকম কোনো কাজ যাতে সে না করে। ভেজাল লাগতেছে কথাটা। মানে কিসের জন্য বাধা? অনুমোদিত নয়, যে কাজটা জি আইন স্যার, দ্বারা তাহলে অনুমোদিত হ্যাঁ। নয় এরকম কোনো কাজ থেকে বিরত রাখার জন্য, মানে এখনো সে করতে পারে নাই যাতে না করে। হ্যাঁ, প্রতিরোধমূলক ব্যবস্থা কিংবা আইনের দ্বারা তার করণীয় কার্য, ওটা স্যার বুঝছি যেটা। যেটা তার করণীয় আছে সেটা করার জন্য নির্দেশ দিতে পারে। তাহলে আপনি উপরেরটা কেন বুঝতেছেন না? যে কাজটা আইন দ্বারা অনুমোদিত নয় এমন কোন কার্য থেকে বিরত রাখার জন্য। আচ্ছা, এখন যে বিষয়টা এখানে জেনে রাখা দরকার, তাহলে আপনারা মোটামুটি এতটুকু ধারণা পাইছেন যে রিট অফ প্রহিবিশন কি, রিট অফ ম্যান্ডামাস কি। তাহলে আমার চারপাশে যখন কোনো ঘটনা, একজন আইনের ছাত্র হিসেবে আপনার হাইকোর্টের উকিল হওয়া লাগবে না, জাস্ট এটা বুঝতে পারেন যে যখন বেআইনি কিছু হতে যাচ্ছে সেটা থেকে বিরত রাখার জন্য করতে হবে রিট অফ প্রহিবিশন। আর যখন কোনো আইনগত কর্তৃপক্ষ তার দায়িত্ব পালন করতেছে না, তারা দিয়ে সেই কাজটা করার জন্য হবে কি, রিট অফ ম্যান্ডামাস। বুঝছেন? এটা কি স্যার আইনে কোনো ব্যক্তি যেটা করণীয় না সেটা করতে পারবে না? আচ্ছা, আপাতত মানে ওভারঅল দিয়ে বুঝেন যে যার যেটা করার দরকার সে সেটা না করলে সেই ক্ষেত্রে তারে দিয়ে সেটা করানোর জন্য যে রিট, সেটা কি, রিট অফ ম্যান্ডামাস। আর বেআইনি কিছু হতে গেলে সেটা থেকে বিরত রাখার জন্য করতে হবে রিট অফ প্রহিবিশন। প্রহিবিশন। বুঝছেন? আচ্ছা। হ্যাঁ। না, এটা 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 হলো আদেশের প্রকৃতি। ওই রিট রুল ইস্যু করে যে কেন এটা বেআইনি হবে না, বা কেন এটা অবৈধ হবে না, কেন কেন তাকে চাকরিতে নিয়োগ দান করা হবে না, কেন সরকারের এই কাজটা থেকে কেন সরকার বিরত থাকবে না। আচ্ছা দেখেন, রিটের প্রকৃতি অনুসারে আদেশটা হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি, অনেক আলোচনা আছে এ জায়গায়, জাস্ট শুরু। তানভীর, আপনি আপাতত যেটা আছে ওভার থিঙ্কিং করবেন না, যা একটু পড়াইছি এইটুকুর মধ্যে থাকবেন। যে নাম কোন জায়গাতে আসলো এটা এই মুহূর্তে আমার জানার দরকার নাই, আগে আপনি বেসিকটা বুঝেন যে কখন রিট অফ প্রহিবিশন আর কখন রিট অফ ম্যান্ডামাস, এবং এই জিনিসটা কোথায় আছে। 102-এর কয়ের সরেওয়ার প্রথম ভাগে হলো রিট অফ প্রহিবিশন, 102-এর কয়ের সরেওয়ার দ্বিতীয় ভাগে হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। বুঝছেন? আচ্ছা। আচ্ছা, রিট অফ সার্সিওরারি, উৎপ্রেষণ রিট, এটা একটু পড়ি তারপর ব্যাখ্যা দিই। সার্সিওরারি, সার্সিওরারি টিওরারি পড়বেন না, সার্সিওরারি। আচ্ছা, সার্সিওরারি মানে এটা অনেকটা বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মতো, মানে যখন একটা অবৈধ কাজ হয়ে গেছে তখন সেটারে বাতিল করে রিট অফ সার্সিওরারির মাধ্যমে। অবৈধ কাজ হয় নাই তখন হলো রিট অফ প্রহিবিশন, আর অবৈধ কাজ কি হয়ে গেছে তখন হলো রিট অফ কি, সার্সিওরারি। এই যে দেখেন, কোন কার্য বা গৃহীত কোন কার্য দ্বারা, এই যে গোল দিবেন, আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে। আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে মানে কি, এটা করার কোনো অধিকার তার ছিল না, বাট তারপরে সে করে ফেলছে, বা গৃহীত হয়েছে বা তার কোনো আইনগত কার্যকারিতা নাই বলে ঘোষণা করে উক্ত বিভাগ আদেশ দান করতে পারে। বুঝছেন? তার মানে যখন কোনো ঘটনা ঘটে নাই, বেআইনি কিছু ঘটতে যাচ্ছে, রিট অফ প্রহিবিশন। যখন বেআইনি কিছু অলরেডি ঘটে গেছে তখন রিট অফ সার্সিওরারি। আর যখন বেআইনি কিছু না, মানে আইনগত দায়িত্ব পালন ঠিকঠাক মতো করতেছে না, তখন হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। বুঝছেন? তা রিট অফ সার্সিওরারি আছে সরে আতে, সরে আ। তাহলে 102-এর কয়ের সরে আ, রিট অফ সার্সিওরারি। বুঝছেন কি ফেরদৌস? মাথা করে কি কয় করে? আচ্ছা, আপনার মাথা ঘুরতেছে কেন? আপনারা তো আমি এখনো ওই স্থায়ী নিষেধাজ্ঞা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা পড়াই নেই। তাহলে হ্যাঁ, ওইটা ভালো ছিল।
যখন একটা ঘটনা ঘটতে যাচ্ছে তখন সেটা থেকে বিরত রাখার জন্য রিট অফ প্রহিবিশন। যখন অলরেডি একটা ঘটনা ঘটে গেছে তখন হলো রিট অফ সার্সিওরারি। আর যখন একজন ব্যক্তি একটা দায়িত্ব পালন করতে বাধ্য কিন্তু সে সে দায়িত্বটা পালন করতেছে না তখন হলো রিট অফ ম্যান্ডামাস। কি হয়েছে? অবৈধ কাজ হয়েছে, জি। হুম, অবৈধ ঘোষণা করবে, জি। বুঝছেন? তো তাহলে এই যে 5 প্রকার রিটের 3 প্রকার কিন্তু আমরা পড়ে ফেলেছি, এবং মূল যে বিষয় সেটা হলো এই জায়গায় দেখেন ওই যে রিট অফ প্রহিবিশনের উপরে যে কতে লেখা 102-এর কতে, যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন করবে, সংক্ষুব্ধ ব্যক্তি এই শব্দটা বললেন। এখানে একটা জিনিস দেখেন, যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে, তার মানে এই যে যে 3টা রিট আমরা পড়লাম, যে রিট অফ প্রহিবিশন, রিট অফ সার্সিউরারি, রিট অফ ম্যান্ডামাস, এই 3টা রিট শুধু দায়ের করতে পারে সংক্ষুব্ধ ব্যক্তি। এখন আপনি বলতে পারেন যে স্যার সংক্ষুব্ধ ব্যক্তি কি? সংক্ষুব্ধ ব্যক্তি মানে হলো যে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে সে। বুঝছেন? তার মানে এটা আমি আপনি দায়ের করতে পারবো না, আমি আপনি পারবো যখন আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছি। বুঝছেন? তাহলে এই ধরনের প্রশ্ন মনে রাখতে হবে যে কোন 3টা রিট শুধু সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনমাই দায়ের করা যায়? রিট অফ প্রহিবিশন, রিট অফ ম্যান্ডামাস, আর রিট অফ কি সার্সিওরারি। এবার চলে আসি আমরা 102-এর 2-এর খ। এতক্ষণ যা পড়লাম 102-এর 2-এর ক। ক এর স্বরেও স্বরে আ, ক এর স্বরে অতে আছে 2টা আর স্বরে আতে আছে একটা। এবার আমরা পড়বো এই যে দেখেন 102-এর 102-এর 2-এর খ। খ দেখেন, যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে, ওই 3টার ক্ষেত্রে কি বলছিল? সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে। আর এটাই কি বলতেছে? যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে। তাহলে মোট রিট কয়টা বলছি? 5টা। মানে 5টার ভিতর 3টা আমরা পড়ছি। ওই 3টা করা যায় হলো কার আবেদন ক্রমে? সংক্ষুব্ধ ব্যক্তির। আর বাকি যে 2টা থাকে এই 2টা যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে। বাকি 2টা কি কি আমি একটু পড়ি দেখেন। তাহলে 102-এর 2-এর খ এর সরেওতে আছে আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতি রেখে, বা গোল দিবেন, বেআইনি উপায়ে কোনো ব্যক্তিকে প্রহারায় আটক রাখা হয় নাই বলে যাতে উক্ত বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হতে পারে, সেই জন্য প্রহারায় আটক উক্ত ব্যক্তিকে উক্ত বিভাগের সম্মুখে আনয়নের নির্দেশ প্রদান করে। বাম সাইডে দেখেন এটারে বলে রিট অফ হেভিয়াস কর্পাস, বন্দি হাজির রিট। রিট অফ হেভিয়াস কর্পাস খুব সোজা। যদি কোনো ব্যক্তির বেআইনি ভাবে আটক রাখা হয়, মানে আমরা জানি যে এটা তো জানেন ফেরদৌস সর্দার বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করলে পুলিশ আটক রাখতে পারে কতক্ষণ? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টার বেশিও যদি সে আটক রাখে তাহলে ওইটা করা হবে আইনগত কর্তৃত্ব ব্যতি রেখে। তাহলে এই যে গত বছর জুলাই মাসে 5 সমন্বয়ক যারা, তাদেরকে যখন ডিবির হারুন সাহেব ওই যে কয়েক কয়েক আহ, দিন ভাত খাওয়াইলো, তাদেরকে কিন্তু গ্রেফতার করছে? গ্রেফতার করে নাই। তাহলে তাদের আহ, বিনা কর্তৃত্ব, বিনা আইনগত কর্তৃত্ব ব্যতি রেখে তাদেরকে আটকায় রাখছে। তাহলে এই জায়গায় তাদের পক্ষে কিন্তু কিছু উকিল সাহেবরা, ওই যে মঞ্জুর আল মতিন, প্রীতম, তারপর অন্যান্য সিনিয়র উকিল সাহেবরা, তারা রিট করছিল তাদের পক্ষে। তাহলে এই জায়গায় যারা রিট করছে তারা কি সরাসরি সংক্ষুব্ধ? না। তার রিট অফ হ্যাবিয়াস কর্পাস তো সরাসরি সংক্ষুব্ধ হওয়ার দরকার নাই। রিট কারা করতে পারে? এই রিটটাকে যে কোনো ব্যক্তি করতে পারে। বুঝছেন? তো যদিও ওই রিটের শুনানি হওয়ার আগেই তাদেরকে ছেড়ে দিছে, আর রিটের শুনানি যখন হবে সেই দিন আবার বিচারপতি আবার বিব্রত, অসুস্থ ছিল। বুঝছেন? এ হলো বিচার বিভাগ। আচ্ছা, যাই হোক। তো তো যারা অনলাইনে ক্লাস করেন তারা ওই, আমি সমন্বয়কদের পক্ষেও না বিপক্ষেও না, ঠিক আছে, আবার আওয়ামী লীগের পক্ষেও না বিপক্ষেও না, আইনের দৃষ্টিতে যেটা যা হয় সেইভাবে আলোচনা আমার করতে হবে। তো তার মানে আমাদের চারপাশে যত ঘটনাই ঘটে সব কিন্তু আপনার আইনের বাইরে কিছু না। তাহলে আমরা জানতে পারলাম যে রিট অফ হ্যাবিয়াস কর্পাস যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে যারে বেআইনি ভাবে আটক রাখা হয়েছে। এই সেম রিট অফ হ্যাবিয়াস কর্পাস ভাই আমরা আর কোথায় পড়ছি বলেন? ফৌজদারি কার্যবিধির আছে 491 ধারায়। বলেন তো
ফৌজদারি কার্যবিধির 491 ধারার সাথে এই সংবিধানের রিট অফ হ্যাবিয়াস কর্পাসের পার্থক্য কি? পড়াইছি। ধন্যবাদ। ফৌজদারি কার্যবিধির 491 ধারায় যে রিট অফ হ্যাবিয়াস কর্পাস, ওটা স্বপ্রণোদিত হয়েও করা যায়, আবার পক্ষগণের আবেদনের ভিত্তিতেও করা যায়। বাট সংবিধানের যে রিট অফ হ্যাবিয়াস কর্পাস, এটা শুধু করতে হবে পক্ষগণের আবেদনের ভিত্তিতে। মানে কারো যে আবেদন করতে হবে, আদালত নিজের ইচ্ছায় হ্যাবিয়াস কর্পাসের সিদ্ধান্ত দিতে পারবে না। বাট নিজের ইচ্ছায় আবেদন না করলেও, ধরেন পত্রিকা মারফত জানছে, হাইকোর্ট ডিভিশন স্ব ইচ্ছায় রিট অফ হ্যাবিয়াস কর্পাসের রুল ইস্যু করতে পারে। এটা হলো ফৌজদারি কার্যবিধির 491। বুঝছেন? আচ্ছা, তাহলে যদি বলে যে রিট অফ হ্যাবিয়াস কর্পাস 102 এর ক্ষয়ের সরেও, নাকি 102 এর ক্ষয়ের সরেও, এটা হলো রিট অফ হ্যাবিয়াস কর্পাস। ঘটনা কি ঘটে? হ্যাঁ, ঘটতে পারে। মানে দৃষ্টান্ত আছে, দৃষ্টান্ত আছে কিনা জানি না, ঘটতে পারে। হ্যাঁ, দৃষ্টান্ত অবশ্যই আছে। এটা সামনে যেয়ে পড়বেন, আপাতত এই চুক দায়িত্ব আমার না। দেখেন, তা ঠিক আছে। তাহলে রিট আর বাকি থাকলো আর কয়টা? একটা। আচ্ছা, আমরা চলে আসি। শুনেন, আমি আপনাদের খুব বেসিক কিছু জিনিস পড়াচ্ছি। আমি হলো আপনাদের পাঠশালার শিক্ষক, ক খ গ ঘ পড়া শিখে আসছি। আর বিদেশি ডিগ্রি সামনে গিয়ে অর্জন করবেন। ঠিক আছে? তা মূল মূল জিনিস কিন্তু এটাই, মানে আপনি যদি ক খ গ ঘ ভালোভাবে না শিখেন, তাহলে সামনে গিয়ে কিন্তু ভালো হবে না। আচ্ছা, রিট অফ কোয়ারেন্টো, কারণ দর্শাও রিট। কারণ দর্শাও রিট একটু পড়ি, দেখেন। এটা আছে 102 এর ক্ষয়ের সরে আ, সরে আ। কোন সরকারি পদে আসীন বা আসীন বলে বিবেচিত কোন ব্যক্তিকে তিনি কোন কর্তৃত্ব বলে অনুরূপ পদমর্যাদায় আন্ডারলাইন করেন অধিষ্ঠানের দাবি করতেছেন, তা প্রদর্শনের নির্দেশ প্রদান করে উক্ত বিভাগ আদেশ দান করতে পারবে। এটা হলো শুধুমাত্র সরকারি অফিসের ক্ষেত্রেই করা যায়। ধরেন, আহ ওয়াসার যে হেড ছিল, কে ছিল ভাই? নাম ভুলে গেছি, নাম মনে আছে আপনাদের? 5 লাখ টাকা বেতন ছিল। হ্যাঁ, কি নাম ছিল? মেমোরি খারাপ হয়ে গেছে আমার। তো ধরেন ওয়াসার যে হেড ছিল, তার বিরুদ্ধে রিট অফ কোয়ারেন্টো জারি করা যেত, যে আপনি কোন অধিকারে এই পদ এখনো হোল্ড করে আছেন, এটা কারণ দর্শা। তাহলে এটা শুধুমাত্র সরকারি পদের ক্ষেত্রেই প্রযোজ্য। রিট অফ কোয়ারেন্টো কিসের ক্ষেত্রে? সরকারি পদের ক্ষেত্রে। সরকারি পদে আসীন বা আসীন বলে বিবেচিত কোনো ব্যক্তিকে বলতে পারে যে কোন অধিকারে আপনি এই পদ চান বা কোন অধিকারে আপনি এই পদে আছেন, সেটা কারণ দর্শান। এটাই হলো রিট অফ কোয়ারেন্টো। এবং এর না আরেক নাম হচ্ছে কি? কারণ দর্শানো রিট বা কারণ দর্শাও রিট। এটা আছে 102 এর ক্ষয়ের স্বরে আ। যে কেউ করতে পারে, ওই যে কোনো ব্যক্তির আবেদন করবে, যে কোনো ব্যক্তিকে। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, পারে। না। হ্যাঁ, অবৈধভাবে যদি কেউ কোনো পদ রাখে, ধরেন একজন সরকারি অফিসার এমন একটা পদে আছে, তার ওই পদে থাকার কোনো যোগ্যতা নাই, বাট তারপরেও সে ওই পদে বসে আছে, তখন তার বিরুদ্ধে দায়ের করা যাবে রিট অফ কোয়ারেন্টো। বুঝছেন? তাহলে এই রিট সবার আগে দায়ের করতে হবে বিচারপতিদের বিরুদ্ধে। কারণ হাইকোর্ট ডিভিশনের, অ্যাপিলেট ডিভিশনের ওই সিনিয়রিটির ভিত্তিতে তো চিফ জাস্টিস হয় না। ওই জায়গায় যারে খুশি তারে দেয়। তাহলে তো বলতে হয় যে কোন অধিকারে আপনি এই জায়গা আছেন, যদিও বাংলাদেশ সংবিধানের কোথাও বলে নাই যে সিনিয়রিটির ভিত্তিতে হতে হবে। ঠিক আছে, যদিও বাংলাদেশ সংবিধানে কোথাও বলে নাই যে সিনিয়রিটির ভিত্তিতে হতে হবে। ধরেন আমাদের যে বর্তমানে যে চিফ জাস্টিস আছেন, উনি তো অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস ছিলেন না, উনি ছিলেন হাইকোর্ট ডিভিশনের জাস্টিস। তাহলে উনারে সরাসরি আনা হয়েছে কোথায়? চিফ জাস্টিস হিসেবে। আচ্ছা, তো এত কথা দিয়ে কাজ নাই। আমরা মোটামুটি যে জিনিসটা জানলাম যে 102 এর কতে 3টা রিট আছে, এবং এই 3টা রিট দায়ের করতে পারে মানে সংখ্যালঘু ব্যক্তির আবেদন ক্রমে। এইটি 102 এর 2 এর কয়ের সরেয়ার প্রথম অংশে আছে রিট অফ প্রহিবিশন,
দ্বিতীয় অংশে রিট অফ ম্যান্ডামাস। আর 102 এর 2 এর ক এর স্বরে আতে আছে রিট অফ সার্সিউরারি। ঠিক আছে। আর 102 এর 2 এর খতে আছে দুইটা রিট। তো ক্ষয়ের স্বরে হতে আছে হচ্ছে আপনার রিট অফ হ্যাবিয়াস কর্পাস, আর স্বরে আতে আছে রিট অফ কোয়ারেন্টম। আর এই যে 102 এর 2 এর খতে যে দুইটা রিট আছে, এই দুইটা রিট যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে। এ হলো কথা। নেন এই নেন এই নেন এনে নিয়ে বলেন। নেন। সংবিধানের যে তৃতীয় সংশোধনী কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ, জি। এইখানে যে রিটটা করছিল, এটা তাহলে কোন রিট করছে? এটা রিট অফ সার্সিওরারি এটা, বা বেলা এই মামলাগুলো করছে না, মহিউদ্দিন ফারুকী? এটা আপনার আলোচনায় আসতেছি। রিট অফ ওই যে ওটা তো পরে আপনার ইসে রিট অফ সার্সিউরারি হয়। জি, জি। সার্সিউরারি মানে সে আইনগত কর্তৃত্ব ছাড়া কাজটা করছে। কিন্তু এই ক্ষেত্রে সে সংক্ষুব্ধ দেখাইছে কিভাবে? মানে এটা সংক্ষুব্ধ দেখাইছে পুরো এইভাবে। এটা আপনার প্রশ্নের উত্তর এখানে আছে। সংক্ষুব্ধ হলো এই জায়গায় আমি বাংলাদেশের নাগরিক নাগরিক। হিসেবে সংক্ষুব্ধ। মানে আমার দেশটা তো আমার, আমার আমি দেশের একজন প্রত্যেকটা নাগরিক। নাগরিক তো আমার এই জায়গায় যে মানে আমার সংবিধান সংশোধন না করে উনি নিজের কর্তৃত্বে যেটা করছে, তার মানে এটা বেআইনি হয়েছে। সংক্ষুব্ধ এটা হয়েছে আমার। জি। ঠিক আছে। নেন, ইয়া বলেন, মহুয়া বলেন। স্যার আমি অন্য একটা বলছিলাম স্যার, স্যার বলছিলাম যে রিট অফ হেভিয়াস কর্পাস যেটা, ওটা স্যার ওই যে মানে মানে এই নারায়ণগঞ্জের একটা 7 খুনের মামলা ছিল। হ্যাঁ, তো ওইখানে যে বিচারকরা মানে দিল 16তম সংশোধনী, বিচারকদের অপসারণের জন্য একটা সংশোধনী আসলো যখন, তারপরে আওয়ামী লীগ সরকার করছিল স্যার, ওটা কি এই হেভিয়াস কর্পাসে আসে যে বিচারকরা যখন মানে বললো যে 7 খুনের যেটা স্যার মামলা হয়েছিল কি হয়েছিল ওই জায়গায়, মানে কি কি আছে? নারায়ণগঞ্জ। সেটা তো জানি, বাট হ্যাবিয়াস কর্পাস কেন? না স্যার, হ্যাবিয়াস এটা কর্পাস বলতেছি যে এইখানে যে বলছিলেন যে কোনো সরি স্যার আমি পেঁচাই গেছি আবার। না, বিষয়বস্তুটা আমি বলতে আচ্ছা, যাচ্ছি। আপনি মনে করেন, জি সমস্যা স্যার, নাই, জি স্যার, আমি প্রশ্ন নিব। বলতেছি স্যার। আচ্ছা শাকিল, আমাদের অনলাইনে একজন কমেন্ট করছে যে শাকিলে তো আস্তে কথা বলে কেন, সামনে উকিল হবে। এখন উনারে আমি ওই জায়গায় ব্যাখ্যা দেই নাই। আপনি তো ওই জায়গায় ওই আপনার তো মাইক্রোফোন একটু ইয়া থাকে, দূরে থাকে, এই জন্য ওনার হয়তো বা মনে হইতে পারে আস্তে আর কি। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, অনেক মজার মজার কমেন্টের সম্মুখীন হতে হয় আর কি। ওই লোক যে লোক বলছে, আপনি যদি আমাদের ক্লাস দেখে থাকেন, আপনারে বলি, আপনি একদিন আমারে বলছেন যে ক্লাসগুলো এত লেংদি না হয়ে ছোট ছোট করে চুম্বক অংশ থাকলে ভালো হয়। তখন আমি ওনারে কমেন্ট করছিলাম যে আপনার ইচ্ছা হলে করেন, না হলে না করেন। সকল সবার তো সব ক্লাস ভালো লাগবে না, কিন্তু যে একেবারে খুঁটিনাটি সহকারে শিখবে তার এই ধরনের ক্লাসই লাগবে। বিশেষ করে এই যে আমাদের সাথে শিরিন ছিলা, উনি আছেন কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়। উনি তো আমার কাছে ক্লাস করে, কিন্তু উনার ভার্সিটির বেশ কয়েকজন আছেন যে যারা আমার এই ইউটিউবে ক্লাস করে এবং আমার সাথে কথা হয়। হোয়াটসঅ্যাপে আগে একদিন নক করছে একদিন যে স্যার আপনি এই ক্লাসটা চালু রাখেন এবং আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এই সকল বিজিএস এর সকল সাবজেক্টের ক্লাস এইভাবে নিবেন। কেন নিবেন? কারণ আমরা যারা পাবলিক ইউনিভার্সিটি পড়ি তাদের কাছে আমরা অনেকে আছি যে আর্থিক দৈন্যতার কারণে আমরা কোনো কোচিং এ ভর্তি হইতে পারি না, এবং আমাদের কাছে 5-10 হাজার টাকা অনেক টাকা। এটা কোনো জায়গায় যে আমরা ভর্তি হবো এই সামর্থ্য আমাদের নাই। তো আপনি যে ক্লাস এই যে যে চালাই যাচ্ছেন, আপনি প্রথম ক্লাসে বলছিলেন যে আমার ক্লাস এক্সপার্টদের জন্য না, যে যারা একেবারেই মানে শুরু থেকে শুরু করতেছেন তাদের জন্য ক্লাস। তো এরকম সে কিন্তু অনুরোধ করছে যে আপনি এই যেভাবে ক্লাস নিচ্ছেন এইভাবেই ক্লাস চালাই যান, এবং বিনীত অনুরোধ বিজিএস এর সকল ক্লাস যাতে মানে নেওয়া হয় এইভাবেই। তো সব জিনিস জি সবার স্যার। ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, বুঝছেন? তো যার দরকার সে সুবিধা নিবেন, আর যার দরকার নাই সে স্কিপ করে যাবেন। তো আমরা নামাজের বিরতি, নামাজ শেষে আসি, তারপরে আবার আমরা ইনশাল্লাহ শুরু করব এখানে। তো আমরা 102 এর অনুচ্ছেদ 3টা পড়ি। 102 অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ 3। উপরিউক্ত দফাসমূহে যা বলা হয়েছে তা সত্ত্বেও আন্ডারলাইন করবেন, সংবিধানের 47 অনুচ্ছেদ প্রযোজ্য হয় এরূপ কোন আইনের ক্ষেত্রে বর্তমান অনুচ্ছেদের অধীন অন্তর্বর্তীকালীন বা অন্য কোনো আদেশ দানের ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকবে না। 47 অনুচ্ছেদে কিছু কিছু আইনকে দায় মুক্তি দেওয়া হয়েছে।
তো ওই জায়গায় ওই আইনগুলো ছাড়া 47 অনুচ্ছেদে আরো যেটা আছে, যে ওই যে গণহত্যা, যুদ্ধ অপরাধ, তো এই সকল বিষয় ওই জায়গায় বলা আছে। ওই জায়গায় এই সকল যুদ্ধ অপরাধীর মামলায় যাদের বিচার হচ্ছে, তারা বাংলাদেশ সংবিধানে কি করতে পারবে না, রিট করতে পারবে না, বা সংবিধান মানে হাইকোর্ট বিভাগও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। 4 নম্বরটা দেখেন, এই অনুচ্ছেদের 1 দফা কিংবা অনুচ্ছেদের 2 দফার ক উপদফার অধীন কোন আবেদন ক্রমে 1 দফা বা 2 দফার 1 দফা কিংবা এই অনুচ্ছেদের 2 দফার ক উপদফার অধীন, ক উপদফায় কি আছে, ক উপদফায় আছে ওই যে 3টা রিট, রিট অফ প্রহিবিশন, ম্যান্ডামাস আর সার্সিওরারি। কোন আবেদন ক্রমে যে ক্ষেত্রে অন্তর্বর্তী আদেশ প্রার্থনা করা হয়েছে এবং অনুরূপ অন্তর্বর্তী আদেশ আহ, এই যে দেখেন, কোন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কোনো ব্যবস্থা কিংবা কোনো উন্নয়নমূলক কার্যের প্রতিকূলতা বা বাধা সৃষ্টি করতে পারে, অথবা যেখানে অন্য কোনোভাবে জনস্বার্থের পক্ষে ক্ষতিকর হতে পারে, এরকম কোন, সেইখানে অ্যাটর্নি জেনারেলকে, আন্ডারলাইন করবে, অ্যাটর্নি জেনারেলকে উক্ত আবেদন সম্পর্কে যুক্তিসঙ্গত নোটিশ দান এবং অ্যাটর্নি জেনারেলের কিংবা এই বিষয়ে তার দ্বারা ভারপ্রাপ্ত কোনো অ্যাডভোকেটের বক্তব্য শ্রবণ না করা পর্যন্ত এই দফার ক বা খ উপদফায় উল্লেখিত প্রতিক্রিয়া সৃষ্টি করবে না বলে হাইকোর্ট বিভাগের নিকট সন্তোষজনক প্রতিমন না হওয়া পর্যন্ত কোন বিভাগ কোনো অন্তর্বর্তী আদেশ প্রদান করবে না। এই দফাটা দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 5 ক এর মতো, 39 আদেশের 5 ক বিধি। 39 আদেশের 5 কতে কি বলছে, যে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, সরকারকে না শুনে। ধরেন মেট্রো রেলের কাজ চলতেছে, তো মেট্রো রেলের কাজ চললে, মেট্রো রেলের কাজ যদি চালাইতে হয় তাহলে ওখানে অনেক লোকের জমি অ্যাকোয়ার করতে হবে সরকারের। এখন একজন লোক আছে, তিনি সরকারকে এই জমি দিতে চান না। এখন তিনি যদি বেদখল হওয়ার ভয়ে তিনি যদি দেওয়ানি মামলা করেন, তাহলে দেওয়ানি মামলা করলে দেওয়ানি মামলায় কিন্তু ওনার পক্ষে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিবেন না, অবশ্যই আগে সরকার রে শুনবেন, কারণ এটা একটা উন্নয়নমূলক কাজ। ঠিক আছে, হ্যাঁ। এবং ঠিক একই কথা বলছে এখানে, কারণ রিট অফ প্রহিবিশন মানে একটা কিসের মতো, ওই যে কোনো কাউকে কোনো কাজ করা থেকে কি রাখা, বিরত রাখা। তো তাহলে এই ক্ষেত্রেও আপনার মনে রাখতে হবে যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের শুনানির সুযোগ না দেওয়া পর্যন্ত কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দিবে না। অন্তর্বর্তীকালীন আদেশ মানে হলো আরেকজনের না শুনে যে আদেশটা দেয়, বুঝেন নাই বোধহয়। যারা ক্লাস করছেন এর আগে জানেন যে স্থায়ী নিষেধাজ্ঞায় প্রতিপক্ষরে শুনে, অস্থায়ী নিষেধাজ্ঞায় প্রতিপক্ষরে শুনে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞায় প্রতিপক্ষরে শুনে, কিন্তু প্রতিপক্ষরে না শুইনা যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তাহলে এই আপনি জাস্ট মনে রাখবেন যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে যে ক খতে যা বলছে, যে উন্নয়নমূলক কর্মসূচি বা উন্নয়নমূলক কার্য বা অন্য কোনোভাবে জনস্বার্থের পক্ষে ক্ষতিকর হতে পারে, এরকম ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের না শুনে, নোটিশ না দিয়ে বা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য না শুনে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া যাবে না। সবশেষের 5 নং উপদফাটা পড়ে দেখেন, প্রসঙ্গের প্রয়োজনে অনুরূপ না হলে এই অনুচ্ছেদে গোল দেবেন। ব্যক্তি বলতে, ব্যক্তি বলতে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ অথবা কোনো জনশৃঙ্খলা বাহিনী সংক্রান্ত আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো আদালত বা ট্রাইব্যুনাল ব্যতীত কিংবা এই সংবিধানের, আন্ডারলাইন করবেন, 117 অনুচ্ছেদে প্রযোজ্য হয় এইরূপ কোনো ট্রাইব্যুনাল ব্যতীত যে কোনো আদালত বা ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত করবে। তাহলে আপনি আপাতত এতটুকু বুঝেন যে ব্যক্তি বলতে আদালতও বুঝাবে, ব্যক্তি বলতে কি ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত হবে। তো এখানে যে বিষয়টা আমরা শর্ট নোটে চলে আসি, দেখেন 44 অনুচ্ছেদ আর 102 এর মধ্যে পার্থক্য, এটা অলরেডি আমরা জানি। 44 অনুচ্ছেদে, 44-এর 1 অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করার অধিকারের নিশ্চয়তা দিয়েছে। এই কারণে 44-এর 1 অনুচ্ছেদের অধীন মৌলিক অধিকার বলবৎ করতে হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করার অধিকার স্বয়ং একটা মৌলিক অধিকার। অর্থাৎ আপনার যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে 44 অনুচ্ছেদে বলছে আপনি হাইকোর্ট ডিভিশনে রিট দায়ের করতে পারবেন, এবং এই যে রিট দায়ের করাও স্বয়ং একটা মৌলিক অধিকার। যেহেতু
সংবিধানের তৃতীয় ধাপে 44 অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে, সেহেতু এটা একটা মৌলিক অধিকার। 44 অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগকে কোনো ক্ষমতা অর্পণ করেনি, যেখানে 102 অনুচ্ছেদ সংবিধানের তৃতীয় ভাগে নিশ্চয়কৃত মৌলিক অধিকার বলবৎ করতে প্রয়োজনীয় নির্দেশনা, আদেশ বা রিট ইস্যু করার ক্ষমতা হাইকোর্ট বিভাগকে দিয়েছে। এই কারণে 102 অনুচ্ছেদ সুপ্রিম কোর্টে, আন্ডারলাইন করবেন, মৌলিক অধিকারের রক্ষক হিসেবে গঠন করেছে। তো যদি বলে যে কত অনুচ্ছেদকে মৌলিক অধিকারের রক্ষক হিসেবে ধরা যায়, 102 অনুচ্ছেদ। তো তার আগে আমি আপনাদের একটা ব্যাখ্যা দিছি যে 102 এর 1 আছে, 102 এর 2 আছে। মৌলিক অধিকারের ক্ষেত্রে 102 এর 1, আর অন্যান্য রিট 102 এর 2। এই যে দেখেন, ডাক্তার মহিউদ্দিন ফারুকি ভার্সেস বাংলাদেশ, 49 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন, 1997, 14 পেজ। 102 এর 1 অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকার বলবৎ করতে হাইকোর্ট বিভাগে মামলা রুজু করার অধিকার 44 এর 1 অনুচ্ছেদে নিশ্চয়কৃত করা হয়েছে। অন্যদিকে মৌলিক অধিকার বলবৎকরণের পদ্ধতি 102 এর 1 অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। সংবিধানের আদেশ বা হুকুম যে প্রতিপালন করা হচ্ছে সেটা নিশ্চিত করে 102 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে বিচারিক পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারিক পর্যালোচনার জন্য আবার 102 এর 1 না, বিচারিক পর্যালোচনার জন্য 102 এর 2। সংবিধানের তৃতীয় ভাগে নিশ্চয়কৃত মৌলিক অধিকার বলবৎ করার জন্য যেমনটা উপযুক্ত মনে হয় তেমন ধরনের রিট সহ যে কোনো নির্দেশনা বা আদেশ জারি করার ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকবে। যদিও 102 অনুচ্ছেদে রিট শব্দটি ব্যবহৃত হয়নি, দেখেন আন্ডারলাইন করেন। আপনি যদি 102 অনুচ্ছেদ তন্ন তন্ন করে খুঁজেন, 102 অনুচ্ছেদের কোথাও রিট শব্দটার উল্লেখ নাই। 5 ধরনের রিট, এই যে বললেন সুপ্ত ভাবে, সুপ্ত 5 ধরনের রিট সুপ্তভাবে 102 অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে, যা নিচে টেবিলে দেওয়া হলো। তো এই টেবিল আর বিস্তারিত পড়তেছি না, বুঝতে পারছেন? টেবিলে যা আছে অলরেডি আমরা পড়ে ফেলছি। সো আর তারপরে আপনারা বাসায় যেয়ে মিলাবেন যে ঠিকঠাক আছে কিনা। বাসায় যে রিডিং করবেন, সরাসরি চলে আসেন মন্তব্য 1 আর মন্তব্য 2, এই জায়গা চলে আসেন। 102 এর 2 কতে 3 প্রকার রিট আছে, আছে কিনা বলেন? এই যে দেখেন, 102 এর ক এর স্বরে অর প্রথম অংশ আছে প্রতিষেধক বা নিষেধাজ্ঞামূলক রিট, রিট অফ প্রহিবিশন। 102 এর ক এর স্বরে অর দ্বিতীয় অংশে আছে পরমাদেশ বা হুকুমজারি রিট, এটার বলে কি? রিট অফ ম্যান্ডামাস। এই জায়গা থেকে সরাসরি প্রশ্ন আসছে একবার যে কত 102 এর কত অনুচ্ছেদে অমুক রিট আছে। খুব বেশি কঠিন না, একবার পড়লেই মনে থাকা। 102 এর ক এর স্বরে আছে উৎপ্রেষণ বা রিট অফ সার্সিওরারি। তো এইগুলা কখন, যখন কোনো অবৈধ কাজ হতে যাচ্ছে তখন রিট অফ প্রহিবিশন। যখন কেউ তার দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতেছে না, তারই দিয়ে সেটা করানোর জন্য রিট অফ ম্যান্ডামাস। যখন কোনো অবৈধ কাজ অলরেডি ঘটে গেছে তখন সেটার অবৈধ ঘোষণার জন্য রিট অফ সার্সিওরারি, নাকি? অপরদিকে মন্তব্য 2 যদি দেখেন, 102 এর 2 খতে 2টি রিট উল্লেখ করা হয়েছে। 102 এর 2 খ সরেয়াতে আছে বন্দি হাজির রিট, রিট অফ হ্যাবিয়াস কর্পাস। যখন কাউরে বেআইনি ভাবে আটক রাখা হয় তখন রিট অফ হ্যাবিয়াস কর্পাস যে কেউ দায়ের করতে পারে। অপরদিকে 102 এর খ এর সরেয়াতে আছে কারণ দর্শাও রিট, যেটার নাম আছে রিট অফ কোয়ারেন্ট। এটাও কে করতে পারে? যে কেউ করতে পারে। মন্তব্য 2 তে যদি আমরা আসি, দেখেন 102 এর 2 ক এর অধীন শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তি রিট করতে পারে, কিন্তু 102 এর 2 খ এর অধীন যে কোনো ব্যক্তি আবেদন করতে পারে, কিন্তু যে ক্ষেত্রে জনস্বার্থ জড়িত, পাবলিক ইন্টারেস্ট থাকতে হবে। 102 এর 2 খতে আপনার অবশ্যই কি থাকতে হবে? পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থ, অর্থাৎ জনস্বার্থে রিট করতে হবে, যা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামে পরিচিত। তো যদি আপনার বলে যে জনস্বার্থ রিট করে 102 এর 2 এর কতে না 102 এর 2 এর খতে, 102 এর 2 এর খ। আর যদি বলে যে কোন 2টা রিট জনস্বার্থে করা যায়, আচ্ছা। তো আমরা চলে আসি 102 এর দফা 1 আর দফা 2 এর মধ্যে পার্থক্য অলরেডি আমরা জানি। তারপর একটু পড়ি যে মৌলিক অধিকার বনাম অন্যান্য কার্য বা কার্যধারা। সংবিধানের তৃতীয় ভাগে নিশ্চয়কৃত মৌলিক অধিকার বলবৎ করতে প্রয়োজনীয় নির্দেশনা বা আদেশ জারি করার ক্ষমতা 102 এর ক দফায় দেওয়া হয়েছে। অন্যদিকে গোল দিবেন বিচারিক পর্যালোচনার ক্ষমতা। বিচারিক পর্যালোচনা মানে হলো জুডিশিয়াল রিভিউ। প্রয়োগকালে শুধুমাত্র মৌলিক অধিকার না, বরং অন্যান্য প্রতিকার যেমন প্রজাতন্ত্রের কর্মকর্তার কোন সিদ্ধান্তের বৈধতা নির্ধারণ, তারপরে করতে প্রয়োজনীয় নির্দেশ বা আদেশ জারির ক্ষমতা 102 এর 2 দফা হাইকোর্ট বিভাগকে দিয়েছে। তো তাহলে আমরা যদি চলে আসি যে সুতরাং
102 এর যেটা আছে এক অনুচ্ছেদের পরিধি শুধুমাত্র মৌলিক অধিকার বলবৎ, যদি মৌলিক অধিকার বলে তাহলে 102 এর 1। আর আমি একটু আগে একটা কথা বলা হয়নি, জুডিশিয়াল রিভিউ কিন্তু 5টা রিটই জুডিশিয়াল রিভিউর মধ্যে পড়ে। তা কখনো কেউ করবে সংক্ষুব্ধ, কারণ 102 এর 2 এর 102 এর 2-তেই তো আছে জুডিশিয়াল রিভিউ, আর 102 এর 1-এ হলো হচ্ছে আপনার মৌলিক অধিকার বলবতের রিট। তো করার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু 102-এর 2 অনুচ্ছেদের পরিধি শুধুমাত্র মৌলিক অধিকার বলবৎকরণের মধ্যে সীমাবদ্ধ না, বরং প্রজাতন্ত্রের বা স্থানীয় কর্তৃপক্ষের যে কোনো কার্য বা কার্যধারার বৈধতা বিচারিকভাবে পর্যালোচনা করা পর্যন্ত বিস্তৃত। তো এখন এখানে একটা মামলা ছিল, দেখেন, কুদরতে এলাহে পনির ভার্সেস বাংলাদেশ 44 DLR। এই মামলাটা আপনাদের মনে আছে কিনা? এটা ছিল স্থানীয় শাসন সংক্রান্ত, মনে আছে? স্থানীয় শাসন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে সংবিধানের 3য় ভাগে নিশ্চয়কৃত যে কোনো মৌলিক অধিকার বলবৎ সম্পর্কে 102-এর 1 দফা আলোকপাত করা হয়েছে। আর 102-এর অনুচ্ছেদ 2 দফা, এই দেখেন, ম্যান্ডামাস, প্রহিবিশন, হ্যাবিয়াস কর্পাস, কোয়ারেন্টি ইত্যাদি আদেশ ও নির্দেশনা জারির ক্ষমতা হাইকোর্ট বিভাগকে দিয়েছে। তো কুদরতে এলাহি পনির ছাড়াও তো আমরা জানি যে 102-এর 2 মানেই হলো রিট কয় প্রকার? 5 প্রকার। এখন আমরা চলে আসি কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে বনাম যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে এই ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো আপনি যদি ভালোভাবে পড়েন তাহলে এখান থেকে ওই যে যে মানে লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ওই জায়গায় আসলে যে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে বা যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে বলতে কি বোঝায় বিস্তারিত আলোচনা করুন। হ্যাঁ হ্যাঁ, এরকম সৃজনশীল আসে, দেখেন। তো অনুচ্ছেদ 102-এর 1 এবং 2-এর মধ্যে 2টি মৌলিক পার্থক্য রয়েছে। 102-এর অনুচ্ছেদের 1 দফার অধীন কোন রিট দায়ের করতে হলে দায়েরকারী ব্যক্তিকে অবশ্যই সংক্ষুব্ধ হতে হবে। 102-এর 1 মানে তো মৌলিক অধিকার, কারণ 102 অনুচ্ছেদের 1 দফার শুরুতে বলা হয়েছে কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন অ্যাগ্রিভড। অন্যদিকে 102-এর 2 দফার অধীন কোন রিট দায়ের করতে হলে দায়েরকারীকে কিছু রিটের ক্ষেত্রে সংক্ষুব্ধ হতে হবে, আর অন্য ক্ষেত্রে সংক্ষুব্ধ না হলেও রিট করতে পারবে। কারণ 102 মানে হলো 3টার ক্ষেত্রে সংক্ষুব্ধ হওয়া লাগবে, 2টার ক্ষেত্রে সংক্ষুব্ধ না হলেও সমস্যা নাই। 102 অনুচ্ছেদের 2-এর উপদফার সরেয়া অংশে উল্লেখিত প্রতিষেধক রিট, রিট অফ প্রহিবিশন বা পরমাদেশী, রিট অফ ম্যান্ডামাস বা সরেয়া অংশে রিট অফ উৎপ্রেষণ, রিট অফ সার্সিওরারি এর ক্ষেত্রে রিটকারীকে অবশ্যই প্রজাতন্ত্র বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে কি হতে হবে? সংক্ষুব্ধ হতে হবে। অপরদিকে কারণ দেখেন, কারণ 102(2) দফার শুরুতে বলা হয়েছে গোল দিবেন যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে অন অন দা অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন অ্যাগ্রিড। আচ্ছা, অন্যদিকে 102-এর 2 দফার খ উপদফার সরেও অংশে উল্লেখিত বন্দি হাজির রিট, রিট অফ হ্যাবিয়াস কর্পাস বা কারণ দর্শাও রিট, রিট অফ কোয়ারান্টোর ক্ষেত্রে রিটকারীকে সংক্ষুব্ধ হওয়া আবশ্যিক না, কারণ 102-এর আহ, আহ, 2 খ দফা শুরুতে বলা হয়েছে যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে অন দা অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন। বুঝতে পারছেন? এখন এখানে একটা কথা আছে রিটের ক্ষেত্রে, সেখানে বলতেছে যে অন্য কোনো সমফলপ্রদ বিধান করা হয় নাই। যেখানে অন্য কোনো বিধান করা হয় নাই। 102-এর 1 ও 2 দফার মধ্যে মৌলিক পার্থক্য হলো অন্য কোনো সমফলপ্রদ বিধান করা হয় নাই সেটা প্রমাণ করা। 102-এর 1 দফায় মৌলিক অধিকার বলবৎ করতে রিট দায়ের করা হলে অন্য কোনো সমফলপ্রদ প্রতিকার সরি সমফলপ্রদ বিধান করা হয় নাই এটা প্রমাণ করার কোনো আবশ্যকতা নাই। আন্ডারলাইন করেন, কারণ অন্য কোনো সমফলপ্রদ বিধান থাকলেও উক্ত ক্ষেত্রে 102-এর 1 দফায় রিটটি রক্ষণীয় হবে, বিবিআই। এই লাইনটা আন্ডারলাইন করেন।
আচ্ছা, তো তাহলে আহ, এখানে একটা জিনিস খেয়াল করেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে 102-এর 1-এ যদি আপনার অন্য কোনো প্রতিকার থাকেও তবুও কিন্তু 102-এর 1-এ রিট দায়ের করা যাবে। বুঝছেন? মানে মৌলিক অধিকারের ক্ষেত্রে অন্য প্রতিকার থাকলেও রিট দায়ের করা যাবে। অর্থাৎ মৌলিক অধিকার বলবৎ করতে 102 অনুচ্ছেদের 1 দফায় রিট দায়ের করা যাবে যদিও উক্ত অধিকার বিষয়ে অন্য কোনো সমফলপ্রদ বিধান করা হয়েছে। শর্ত হলো যে রিটটি অবশ্যই কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক দায়ের হতে হবে, তবে রিটটা অবশ্যই সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক দায়ের হতে হবে। অন্যদিকে 102 অনুচ্ছেদের 2 দফায় রিট দায়েরের ক্ষেত্রে এটা দেখাতে হবে যে উক্ত বিষয়ে অন্য কোনো আইনে অন্য কোনো সমফলদ বিধান করা হয় নাই, এবং এই ক্ষেত্রে কতিপয় রিটের ক্ষেত্রে সংক্ষুব্ধ হওয়া আবশ্যিক এবং কিছু ক্ষেত্রে সংক্ষুব্ধ হওয়া আবশ্যিক না। তাহলে বিধানটা কি দাঁড়াইলো, যে অন্য প্রতিকার থাকলেও 102-এর 1-এ রিট করা যাবে, অন্য প্রতিকার থাকলে 102-এর 2-এ রিট করা যাবে না। এখানে দু একটা কেসের কথা আছে, দেখেন যে ওয়াকফ সম্পত্তির মোতাল্লিকে তার পদ থেকে অপসারণ করা হলে তিনি দ্য ওয়াকফ অর্ডিন্যান্স 1962 এর 32-এর 3 ধারা আপিল করতে পারে। রিট পিটিশনের উক্ত বিধানের সুযোগ না নিয়ে 102 অনুচ্ছেদে রিট করেছে, যে 102-এর 2 অনুচ্ছেদ অনুসারে রক্ষণীয় না, সেহেতু রিটটি খারিজ করা হয়। কেন খারিজ করা হয় বলেন? তার অলরেডি আপিলের বিধান আছে, না থাকলে তখন ওই যে সমফল জি করা যাবে না, সেই ক্ষেত্রে হচ্ছে সে রিট করতে পারে। বুঝছেন? হুম, এটা তো তার মৌলিক অধিকার না, এই আপিলের বিধানটা হচ্ছে ফলপ্রদ প্রতিকার। তো যেহেতু তার অলরেডি একটা প্রতিকার আছে সেহেতু খারিজ হবে। যদি মৌলিক অধিকার রিলেটেড থাকতো তাহলে প্রতিকার থাকলেও রিট করা যেত, সমস্যা হতো না। আচ্ছা, পরেরটা দেখেন, পরীক্ষা নিয়ন্ত্রক বনাম মহিউদ্দিন 44 DLR AD 305। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোন শিক্ষক দ্য প্রেসিডেন্টস অর্ডার 11 of 1973 এর 52 অনুচ্ছেদের অধীন ব্যক্তি বলে গণ্য হবে, এবং এমন ব্যক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উপাচার্যের নিকট আপিল করতে পারে। মেডিসিন অনুষদের ডিন দ্য প্রেসিডেন্টস অর্ডার 11 of 1970 এর 52 অনুচ্ছেদের অধীন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হয় 52 অনুচ্ছেদের বর্ণিত আপিল প্রতিকার সমফলপ্রদ প্রতিকার বলে গণ্য হবে, কারণ উক্ত অনুচ্ছেদে গঠিত অনুসন্ধান কমিশন এর নিকট আপিল করতে হবে, কিন্তু তিনি আপিল না করে রিট দায়ের করায় রিট পিটিশনটি রক্ষণীয় না। ধরেন ওনারা চাকরি থেকে বিচ্যুত করছে, এখন চাকরি থেকে চ্যুত করলে উনি ওই জায়গায় অনুসন্ধান কমিশনের কাছে আপিল করতে পারতো, কিন্তু উনি আপিল না কইরা সরাসরি কি করছে, রিট করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই রিটটা হবে না, কারণ ওনার সমফলপ্রদ প্রতিকার ছিল। বুঝছেন? কিন্তু যদি এরকম হতো যে ওই যে যে কমিশনও সিদ্ধান্ত দিছে, কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোনো প্রতিকার নাই, সেই ক্ষেত্রে কিন্তু উনি রিটে যেতে পারতো, কারণ ওনার আর কোনো সমফলপ্রদ প্রতিকার ওখানে ছিল না। এই জন্য অসুখ হওয়ার সাথে সাথেই ঔষধ হায়েস্টটা খাওয়া যাবে না, আগে দেখতে হবে যে অন্য আর কিছু আছে কিনা। আচ্ছা, বিকল্প প্রতিকারে আসি, দেখেন অল্টারনেটিভ রিলিফ। বিকল্প প্রতিকার থাকলেও রিট পিটিশন হয়ে গেছে। বিকল্প প্রতিকার এখন আমরা চালু করব, ওয়াইফাই শেষ, এই যে বিকল্প প্রতিকার চালু করবো, হটস্পট। এই আপনার গাড়ি কয়টাই, কি সমস্যা নাই আপনার? আপনারা তো দেখি আমার যারা স্টুডেন্ট, এই আপনারা যে 3 জন তো কথা বলেন। আচ্ছা, বিকল্প প্রতিকার দেখেন অল্টারনেটিভ রিলিফ। তো এখানে যেটা বলতেছে, বিকল্প প্রতিকার থাকলেও রিট পিটিশন রক্ষণীয় হবে যে ক্ষেত্রে বিধিবদ্ধ আইন, আন্ডারলাইন করে, যে ক্ষেত্রে বিধিবদ্ধ আইন বা আইনের বিধানের নিয়ম বিরুদ্ধতা চ্যালেঞ্জ করা হয়
সেক্ষেত্রে বিকল্প প্রতিকার থাকলেও রিট পিটিশনটি রক্ষণীয় হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। নর্মালি এতক্ষণ ধরে আমরা জেনে আসছি যে বিকল্প প্রতিকার থাকলে রিট করা যাবে না, কিন্তু এই জায়গা বলতেছে বিধিবদ্ধ আইনের নিয়ম বিরুদ্ধতা চ্যালেঞ্জ করা হয়। মানে বিষয়টা অনেকটা এরকম যে আইনে আছে, কিন্তু যে আইনটা করে রাখছে সেটা হলো বাংলাদেশ সংবিধানের পরিপন্থী, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রিট করা যাবে। দেখেন, হ্যাঁ, আইনকে চ্যালেঞ্জ ডেফিনেটলি করা যাবে যদি ওই আইনটা সংবিধান পরিপন্থী হয়ে থাকে। যে ক্ষেত্রে বিকল্প প্রতিকারটি অল্টারনেটিভ রিলিফ সমফলপ্রদ না বা পর্যাপ্ত না, এবং যে ক্ষেত্রে নালিশি অবৈধতা এমন ভাবে জট লেগে আছে যে জনক্ষতি প্রতিরোধ করতে, যথার্থ গণবিচার নিশ্চিত করতে হাইকোর্ট বিভাগ উক্ত নালিশ পরীক্ষা করতে পারে, সেক্ষেত্রে 102 অনুচ্ছেদের অধীনে রিট রক্ষণীয় হবে। বিকল্প প্রতিকার গ্রহণ না করার যথেষ্ট কারণ আছে কিনা সেটা হাইকোর্ট বিভাগ যথাযথভাবে পরীক্ষা করবে। তো আমরা একটু চলে আসি মামলা করার অধিকার, লোকাস স্ট্যান্ডি। লোকাস স্ট্যান্ডি এর আগে আমি আপনাদের ফৌজদারি কার্যবিধির সময় পড়াইছিলাম, মনে আছে কিনা? ফৌজদারি কার্যবিধির সময় সাধারণত ফৌজদারি মামলা যে কেউ করতে পারে, কিন্তু কিছু কিছু মামলা আছে যে সংশ্লিষ্ট অমুক ব্যক্তি না করলে হবে না। এগুলা বলা আছে ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199 ধারা। আপনাদের মনে আছে কিনা? কনফিসকেট যথার্থ গণবিচার, এই কথাটা আসলে কি বোঝানো হবে? যথার্থ গণবিচার নিশ্চিত করতে হাইকোর্ট বিভাগ তো নালিশ পরীক্ষা করতে পারে। মানে গণবিচার শব্দটা আসবে কেন? আচ্ছা, যথার্থ গণবিচার, জনক্ষতি প্রতিরোধ করতে, বা আপনি গণবিচার বাদ দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে, এটা লেখেন, এটা বুঝেন। ন্যায় বিচার, গণবিচার বলতে বোঝানো হচ্ছে যে সকলের সম্পর্কে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সেটা। আচ্ছা, এখন দেখেন মামলা করার অধিকার বা লোকাস স্ট্যান্ডি যে কথা বলতেছিলাম, ফৌজদারি কার্যবিধিতে 195 ধারায় বলা আছে সরকারি ব্যক্তিকে মামলা করতে হবে বা সংশ্লিষ্ট অফিসারকে মামলা করতে হবে। 196-তে আছে রাষ্ট্রদ্রোহিতার মামলা সরকার অনুমতি না নিলে আমলে নেওয়া যাবে না। 197-তে আছে সরকারি কর্মকর্তা বা বিচারকের বিরুদ্ধে মামলা করলে সরকারি অনুমতি ছাড়া আমলে নেওয়া যাবে না। 198-তে আছে চুক্তিভঙ্গ, মানহানি, বিগামিতা, এই মামলাগুলোকে অ্যাগ্রিড পারসনকেই করতে হবে। 199-তে আছে অ্যাডাল্ট্রি এর মামলা শুধুমাত্র স্বামী করতে পারবে অথবা স্বামীর অনুপস্থিতিতে ওই স্ত্রী যাদের হেফাজতে ছিল। তাহলে এই পার্টিকুলার মামলাগুলো লোকাস স্ট্যান্ডি কার? ওই ব্যক্তিগুলো, ওই ব্যক্তিগুলো। তো এখন লোকাস স্ট্যান্ডি অর্থ হলো কোন মামলা দায়ের করার সিদ্ধান্তের বৈধতা সম্পর্কে প্রশ্ন উত্থাপনের অধিকার। মামলা করার অধিকার সংক্রান্ত প্রথাগত নিয়ম হলো শুধুমাত্র ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ ব্যক্তি বিচারিক প্রতিকার পাওয়ার অধিকারী। এই নিয়মের ভিত্তি হলো যে প্রতিকার এবং অধিকার পারস্পরিক সম্পর্কযুক্ত, এই কারণে শুধুমাত্র যে ব্যক্তির অধিকার লঙ্ঘিত হয়েছে সেই ব্যক্তি প্রতিকার প্রার্থনা করার অধিকারী। 19 শতকের দিকে ইংলিশ আদালতগুলো যে কোনো ব্যক্তিকে আদালতে প্রতিকার প্রার্থনা করার অনুমতি দিতে অনিচ্ছুক ছিল, বুঝছেন, যতক্ষণ পর্যন্ত না তার ব্যক্তিগত কোনো অভিযোগ থাকতো। মানে বিষয়টা হলো এরকম যে আজকে যদি এখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়, তাহলে এই জায়গায় কি যে মারা গেছে তার আত্মীয় স্বজনরাই কি শুধু মামলা করতে পারবে? না, আর তো মামলা যে কেউ করতে পারে। তার মানে এই মামলা করার লোকাস স্ট্যান্ডি সবার আছে। কিন্তু 19 শতকের দিকে ইংল্যান্ডে ছিল যে যতক্ষণ পর্যন্ত কেউ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না হতো ততক্ষণ পর্যন্ত তারে মামলা করতে দিত না। যা হোক, 20 শতকের দিকে ইংল্যান্ড গণ আইনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটে এবং আদালতের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন আসে। বর্তমানে একজন, আন্ডারলাইন করেন, সাধারণ ব্যক্তিও আদালতে প্রতিকার প্রার্থনা করতে পারে যদি উক্ত বিষয়ে তার যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট ইন্টারেস্ট, যথেষ্ট স্বার্থ বা সাফিসিয়েন্ট ইন্টারেস্ট থাকে, যদিও সে ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ না। মানে বলতেছে বর্তমানে আমার সরাসরি সংক্ষুব্ধ হওয়ার দরকার নাই, কিন্তু আমার স্বার্থ যদি ক্ষতিগ্রস্ত হয়, ধরেন কিভাবে স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজকে আমার এখানে একটা বেআইনি ঘটনা ঘটছে, একজন আর একজনকে হত্যা করছে, তো এই জায়গা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে বা একটা বেআইনি কাজ হয়েছে, তাহলে এই জায়গাও তো আমার স্বার্থ কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মামলা যে কেউ করতে পারে। তো সংবিধানের ক্ষেত্রেও তাই বলছে ওই কথাটা। এখন আমরা একটা বিষয় দেখি, কাজী মোখলেসুর রহমান বনাম বাংলাদেশ, অন্যান্য 26/2044, তানভীর, কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ, এই মামলার কাহিনী কি মনে আছে আপনার? ওই যে বেরুবাড়ি কেস। বেরুবাড়ি কেস। বাংলাদেশ একটা অঞ্চল ভারতকে দিছে, ভারত একটা অঞ্চল বাংলাদেশে দিছে, বাট সংবিধান সংশোধন না কইরা
জাস্ট এমনি চুক্তির মাধ্যমে কাজটা করছে, দিল্লি চুক্তি মনে আছে কিনা? তখন কাজী মোখলেসুর রহমান সাহেব একটা রিট করছে, বলছে যে যদি শুধু বাংলাদেশের সীমানা নির্ধারণ হতো, বা আমরা কোনো জায়গা পাইছি, জি জি দেই নাই, শুধু আমরা পাইছি, তাহলে এই কাজটা চুক্তির মাধ্যমে করা করা যায়। যেত। কিন্তু যে জায়গায় অর্জন এবং সমর্পণ দুইটাই জড়িত, জি মানে আমরা পাইতেছি প্লাস দিচ্ছি, সেই জায়গায় শুধু নির্বাহী চুক্তি করলে হবে। হবে না, সেই জায়গা কি লাগবে? সংবিধানও সংশোধন করা লাগবে। তো সংবিধানে হ্যাঁ, বর্ণিত একটা বর্ণিত এরিয়া বিধান আছে। বলা আছে, তো সেই এরিয়াটা তারপরে ঠিকই এই মামলায় নির্দেশ দিল যে সংবিধান সংশোধন না করলে এটা আলটা ভাইরাস হবে। আলটা ভাইরাস মানে হচ্ছে ক্ষমতা বহির্ভূত। ক্ষমতা বহির্ভূত। তো তারপরে হলো তৃতীয় সংশোধনী এনে এটা সংশোধন করা হলো। এই যে দেখেন, সম্ভবত বাংলাদেশে এটা মামলা করার অধিকার বিষয়ে সর্বপ্রথম মামলা। রিট পিটিশনকারী দিল্লি চুক্তি, যার দ্বারা ভারত দক্ষিণের বেরুবারি ইউনিয়ন নম্বর 12 এর দক্ষিণের অর্ধেক অংশ বহাল রাখবে, এর বিনিময়ে বাংলাদেশ দহগ্রাম এবং অঙ্গরপোতায় ছিটমহল দখলে রাখবে। তাহলে ভারত দখলে রাখবে বেরুবারি, আর বাংলাদেশ দখলে রাখবে দহগ্রাম এবং আঙ্গরপোতা। রিটকারী এই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিল এই যুক্তিতে যে এই চুক্তিতে বাংলাদেশ কর্তৃক সীমানা পরিত্যাগের এবং সমর্পণের, মানে আমি পরিত্যাগের বা সমর্পণের বিষয় জড়িত, কারণ আমি সমর্পণ করতেছি কারে? ভারত রে। সীমানা পরিত্যাগ হলো এমন একটি বিষয় যা বিভিন্ন উপায়ে দেশের প্রত্যেক নাগরিককে প্রভাবিত করে, যেমন সমগ্র বাংলাদেশের সীমানার মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করার, যেখানে যে কোনো স্থানে বসবাস করার এবং তার ভোট দেওয়ার অধিকার ইত্যাদি। এবং এই কারণে উক্ত চুক্তিটি সংবিধানের, আন্ডারলাইন করেন, 36 অনুচ্ছেদে স্বীকৃত চলাফেরা স্বাধীনতা লঙ্ঘনের আসন্ন হুমকি। একটু আগে বলছিলাম না যে শাকিল শাকিল এই জায়গা ই করলো কোনটা, মানে কোন রিট করলো বা কেন সে সংক্ষুব্ধ হলো? বলতেছে যে বাংলাদেশের সীমানার মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করার, যেহেতু আমি বেরুবাড়ি ভারতকে দিয়ে দিচ্ছি, তাহলে ওই জায়গায় দিয়ে আমার চলাফেরা করার অধিকার কি হয়েছে? ক্ষুণ্ণ হয়েছে। ওই জায়গায় চলাফেরা করার অধিকার আমার নাই। সেখানে যে কোনো স্থানে বসবাস করার বা ভোট দেওয়ার অধিকার ইত্যাদি। এই কারণে চুক্তিটি সংবিধানের 36 অনুচ্ছেদে স্বীকৃত চলাফেরা স্বাধীনতা লঙ্ঘনের আসন্ন হুমকি। হাইকোর্ট বিভাগ রিট পিটিশনটি খারিজ করে দিয়েছিল। হাইকোর্ট রিট কি করে দিয়েছে? খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট আপিলটি খারিজ করে দিয়ে মন্তব্য করে যে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত আবেদনটি অকালিক এবং শুনানি দাবি করার অধিকার আবেদনকারীর আছে। যদিও আবেদনকারী উক্ত এলাকার বাসিন্দা না, আহ, কিন্তু তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এই যুক্তিতে তিনি হাইকোর্ট বিভাগে রিটটি দায়ের করতে পারে। তো ভাষাটা এই জায়গায় একটু অন্যরকম হয়ে গেল আর কি। খারিজ করে দিয়ে মন্তব্য করে যে হাইকোর্ট বিভাগ এই জায়গায় আহ, শুনানি দাবি করার অধিকার আবেদনকারী আছে, তার মানে খারিজ করলেও পরবর্তীতে সেটা কি করছে? গ্রহণ করলে। খারিজ করলে তো আর সংবিধান সংশোধনের প্রশ্ন আসে না। পরে আবার শুনছে, জি। রিকোয়েস্টটা দিছে যে সমগ্র বাংলাদেশের সীমানার মধ্যে চলাচলের অধিকার, অর্থাৎ হ্যাঁ, অবশ্যই। সীমানায় তো রদবদল হচ্ছে, জি। সীমানার রদবদল হলে ওই অধিকার তো লঙ্ঘন হচ্ছে। আচ্ছা, এখন দেখেন, সংক্ষুব্ধ ব্যক্তি অ্যাগ্রিড পার্সন, সংবিধানের কোথাও সংক্ষুব্ধ ব্যক্তি বা অ্যাগ্রিড পার্সন শব্দদ্বয় সংজ্ঞায়িত করা হয়নি, কোথাও পাবেন না। এমনকি এটা বলা হয়নি যে আবেদনকারীকে অবশ্যই ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হতে হবে। সংক্ষুব্ধ ব্যক্তি অ্যাগ্রিড পার্সন বলতে বোঝায় ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ ব্যক্তি। 102 অনুচ্ছেদে ব্যবহৃত সংক্ষুব্ধ ব্যক্তি বলতে বোঝাবে উক্ত অনুচ্ছেদে আবেদন করতে কোনো ব্যক্তির অধিকার। তো এটা আসলে পড়ি নিয়েন, ঘুরে ফিরে একই আলোচনা, জাস্ট পরের প্যারাটা একটু পড়ি। পরের প্যারাটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ। আহ সংবিধানের তৃতীয় ভাবে মৌলিক অধিকার বলবৎ করতে শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন করতে পারবে 102 এর 1 দফা। অন্যদিকে এটাও পড়ছি, 102 এর 2 দফার অধীন পরমাদেশ, হুকুম জারি বা প্রতিষেধক এই বা উৎপ্রেষণ, এটা করতে পারবে শুধু সংক্ষিপ্ত ব্যক্তি। অপরপক্ষে হ্যাবিয়াস কর্পাস আর কোয়ারেন্ট পারবে কে? যে কোনো ব্যক্তি। এখন আমরা একটু চলে আসি যে মামলা করার আহ, অধিকার থেকে জনস্বার্থে মোকদ্দমা, ফ্রম লোকাস স্ট্যান্ডি টু পাবলিক ইন্টারেস্ট সুট বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সরি। সো এটা একই কথা, করে নিন। আমরা একটু চলে আসি স্ব-উদ্যোগের রুল। স্ব-উদ্যোগের রুল, এখানে আসেন। স্ব-উদ্যোগের রুল সুমোটো, স্ব-উদ্যোগের রুল করতে পারে কিনা? কেউ ওনার কাছে আবেদন করে নাই? তো ইসে পারে, এখানেও পারে। দেখেন তোয়েব ভার্সেস বাংলাদেশ, 63 রেডি 2015 মামলায় বলা হয়েছে উপযুক্ত মামলা যে ক্ষেত্রে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ আন্ডারলাইন করেন স্ব-উদ্যোগে রুল জারি করতে পারে। শর্ত হলো যে লঙ্ঘিত অধিকারটি রিট এখতিয়ারভুক্ত হতে হবে এবং
বিষয়টি আন্ডারলাইন করেন, ব্যাপক গুরুত্বপূর্ণ হতে হবে, ব্যাপক। ব্যাপক গুরুত্বপূর্ণ বুঝেন, মানে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গোপালগঞ্জের মানুষ তো ভয়তে রিট করে নাই, করা উচিত ছিল না? যে খালি খালি আমাদের এই কারফিউ জারি করছেন, 144 জারি করছেন, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সংবাদপত্রের যে বলতেন রিপোর্ট, পোস্ট কার্ড, লিখিত কোনো বিষয়বস্তুকে আবেদন হিসেবে গণ্য করতে পারে। ক্লাস, হ্যাঁ আর কিছুক্ষণ হবে, জি। আচ্ছা, তো এই হলো মূল কথা। এখন রিটের যে সংজ্ঞা, এই সংজ্ঞা আমি এই জায়গায় পড়তেছি না। এই জায়গায় রিটের মূল উৎপত্তি টুৎপত্তি বলা আছে, এগুলো আপনার একটু রিডিং পড়ে নিয়েন, যে রিটের উৎপত্তি কোথা থেকে হলো টলো, দুই চার কথা এখানে বলা আছে। এবং রিটের প্রকারভেদ যদি আমি আসি, দেখেন রিটের প্রকারভেদ, বাংলাদেশে বর্তমানে রিট কয় প্রকার? 5 প্রকার। একটু নিয়ে নেন। রিটের প্রকারভেদ কয় প্রকার? 5 প্রকার। তো 5 প্রকারের মধ্যে দেখি ফেরদৌস পারেন কিনা, বন্দি হাজির রিট কোথায় আছে বলেন? ওই জায়গা 5 প্রকারের পাশে বন্দি হাজির রিট কত কততে আছে? বন্দি হাজির রিট 102 এর কোথায় আছে বলেন, মনে করেন। রিট অফ হেবেস কর্পাস কোথায় আছে? শেষে মানে কততে? 102 ক না, খ, খ এর সরেও সরেও পরমাদেশ আছে রিট অফ ম্যান্ডামাস 102 এর 2 এর ক এর সরেওর দ্বিতীয় অংশ। প্রতিষেধক বা নিষেধাজ্ঞা রিট অফ প্রহিবিশন 102 এর 2 এর ক এর প্রথম অংশ, সরেওর প্রথম অংশ, সরেওর প্রথম অংশ। উৎপ্রেষণ 102 এর 2 এর ক এর সরে আ, সরে আ। আর কারণ দর্শাও রিট আছে 102 এর 2 এর খ এর সরে আ। বুঝছেন? তো এখানেও বিস্তারিত এই রিটের আমরা যে মোটামুটি মূল কথাগুলো বলছি, যে দেখেন প্রতিষেধক বা রিট অফ প্রহিবিশন, এই জায়গা বিস্তারিত বিবরণ দেওয়া আছে, এটা পড়বেন। এবং ব্যাখ্যা দেওয়া আছে, অলরেডি আমরা পড়ে ফেলছি, বুঝতে পারছেন? পরমাদেশ বা হুকুমজারি রিট, এটা একটু পড়ি। যে একটা পরমাদেশ রিট কখন জারি করে, যে হুকুমজারি রিটের মাধ্যমে আদালত কোনো আদালত, ট্রাইব্যুনাল, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট কোনো আইনগত দায়িত্ব পালন করতে নির্দেশ বা হুকুম দিতে পারে। হুকুম জারি মানে কি? হুকুম দেওয়া হচ্ছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি, কর্তৃপক্ষ প্রজাতন্ত্রের স্বার্থ সংশ্লিষ্ট কোনো আইনগত দায়িত্ব পালন করতে বাধ্য, কিন্তু তিনি উক্ত দায়িত্ব পালন করতে অস্বীকার করে বা ব্যর্থ হয় বা নিষ্ক্রিয় থাকে, তখন হুকুম জারি রিটের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করে। তার পড়তেছি না। তারপরে পরের পেজে চলে আসেন, পরের পেজটা একটু পড়ি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 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 বলেন। আচ্ছা এই সময় কোনটা সিলেক্ট করছো? ভাই, এই পেজের প্রথম কথাগুলো একটু গুরুত্বপূর্ণ, এটা একটু আন্ডারলাইন করেন। যে শুধুমাত্র সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে পরমাদেশ বা হুকুম জারি রিট দায়ের করা হয়, বেসরকারি প্রকৃতির কোনো দায়িত্ব পালনে এমন রিট জারি করা যায় না। 3টে স্টার দেন, পাইছেন? ওই যে আপনার 379 নাম্বার পেজের প্রথম প্যারার দ্বিতীয় লাইন, এই যে শুধুমাত্র সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে পরমাদেশ বা হুকুম জারি রিট দায়ের করা হয়, বেসরকারি প্রকৃতির কোনো দায়িত্ব পালনে এমন রিট জারি করা যায় না। পাইছেন? এই যে দেখেন, ভূমি ক্রেতার, আন্ডারলাইন করেন, ভূমি ক্রেতার নামে নাম জারি করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে হুকুম জারি রিট বা পরমাদেশ রিট জারি করা যায়। তারপরে দেখেন, সহকারী শিক্ষককে মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও এর আওতায় গভর্নমেন্ট পোর্শন অফ স্যালারি পরিশোধ করতে নির্দেশ দিয়ে হুকুম জারি রিট জারি করা যায়। বা কোনো কর্মকর্তাকে চাকুরিতে পুনর্বহাল করার আদেশ দিয়ে হুকুম জারি রিট দায়ের করা যায়। 3টে স্টার দেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হুকুম জারি রিট সাধারণত কখন দায়ের করা যায়, কখন বলেন?
সেক্ষেত্রে তারপরে কমাদের শীট জারি করা যায়, জি। আচ্ছা, উৎপ্রেষণের কাহিনী মোটামুটি তো আমরা জানি, জানি না, যে অলরেডি ঘটনা একটা ঘটে গেছে, তখন আহ সেটারে মানে অবৈধ ঘোষণা করার জন্য করা হয় কি, রিট অফ সার্সিওরারি বা উৎপ্রেষণ। এই আমরা লাস্টের প্যারা আছে বন্দিহাজের রিটের লাস্টে যে প্যারাটা, এটা একটু দেখি, পাইছেন? এই যে যেহেতু এটা আমরা বহুবার আলোচনা করছি, এই জন্য লাইন বাই লাইন এই জায়গা পড়লাম না, আপনারা বাসায় বসে পড়বেন এটা, দেখবেন। নিম্ন আদালত কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর বা কার্যধারা পরিসমাপ্ত হওয়ার বা চূড়ান্ত হওয়ার পর উক্ত সিদ্ধান্ত বাতিল করতে উৎপ্রেষণ রিট জারি করা হয়। দেখছেন, মানে নিম্ন আদালত যখন একটা সিদ্ধান্ত নিয়ে নিছে অলরেডি, তখন সেটাকে বাতিল করার জন্য কি জারি করা হয়, উৎপ্রেষণ। মানে আপনি যেটা করছেন সেটা আইনগত কর্তৃত্ব ব্যতি রেখে করেছেন। ইতিমধ্যে করা হয়েছে এমন কোন কার্য বাতিল করতে বা ট্রাইব্যুনাল ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বাতিল করতে উৎপ্রেষণ রিট সঠিক পদক্ষেপ। কোন সরকারি কর্তৃপক্ষ ইতিমধ্যে যে কার্য করেছে সেই কার্য কোনো প্রকার আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতি রেখে করা হয়েছে বা গৃহীত হয়েছে ও তার কোনো আইনগত কার্যকারিতা নেই এই মর্মে ঘোষণা করতে উৎপ্রেষণ রিট জারি করা হয়। স্যার, এখানে তো নিম্ন আদালতের কথা বলছেন, নিম্ন আদালত অর্ডার দিবে, সেটা তো হাইকোর্টে বা উচ্চ আদালতে আপিল করা যাবে, রিভিশন করা যাবে। জি, এখন এটা করার পরে রিট করা যায়, এটা করার আগে রিট করা যাবে। সেটা করার পরে যদি অন্য আর কোনো প্রতিকার না থাকে সেই সময় গিয়ে, অনেক ক্ষেত্রে আছে যে কোনো সিদ্ধান্ত এরকম ধরেন যে জেলা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, এই জায়গার দ্বিতীয় কোনো প্রতিকার নাই, তাহলে সেই ক্ষেত্রে নিম্ন আদালতের যে সিদ্ধান্ত এটারে বাতিল করার জন্য কি করা যাবে, রিট, উৎপ্রেষণ রিট করা যাবে। উদাহরণস্বরূপ যদি এইভাবে বলি, দেখেন যে ফৌজদারি কার্যবিধিতে দায়রা জজ রিভিশনাল পাওয়ার প্রয়োগ করলে এর বিরুদ্ধে হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করার বিধান নাই, তাহলে এই জায়গা কিন্তু আর কোনো প্রতিকার নাই। তো এই জায়গায় আপনি দুইটা জিনিস করা যায়, একটা হলো 561 এতে কোয়াশমেন্ট, আর না হলে করবেন কি, রিট। তো আমরা চলে আসি বন্দি হাজির রিট। বন্দি হাজির রিট সরকারি বেসরকারি, এটা দেখেন বন্দি হাজির রিট কোনো ব্যক্তিকে সরকারি বা বেসরকারি হেফাজতে আটক রাখার বৈধতা, মানে শুধু যে পুলিশ আটকে রাখলে আর্মি আটকে রাখলে হবে তা না, যদি কেউ বেসরকারি ভাবেও যদি কেউ আটক রাখে সেই ক্ষেত্রেও কি করা যাবে, বন্দি হাজির রিট করা যাবে। তো এটাও বিস্তারিত আর পড়লাম না। আর যে ক্ষেত্রে আটক আদেশ অবৈধ, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন পাইছেন, যে ক্ষেত্রে আটক আদেশ অবৈধ, এটাও পড়তেছি না, এটা হলো যে যে এ জায়গায় যাই বলুক না কেন নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য, নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। কারণ দর্শাও রিটে চলে আসি। কারণ দর্শাও, কোনো ব্যক্তি কোনো সরকারি পদ দাবি করতে পারে না যদি যদি না উক্ত পদে তার আইনগত দাবি থাকে। কোনো ব্যক্তি কোনো সরকারি পদে আসীন থাকলে বা আছে বলে মনে হলে সেই ক্ষেত্রে কোন কর্তৃত্ব বলে উক্ত ব্যক্তি উক্ত পদ দাবি করেছে তা জানতে চায় হাইকোর্ট বিভাগে কারণ দর্শানোর রিট জারি করতে পারে। তো এখন এখানে যদি আপনার বলে কতগুলো পার্থক্য আছে, এগুলো আমরা পড়বো না, আমরা এমনি এমনি জানি। প্রতিষেধকের সাথে নিষেধাজ্ঞা, মানে প্রতিষেধক বা নিষেধাজ্ঞা রিট এবং উৎপ্রেষণ রিটের পার্থক্য, মানে নিষেধাজ্ঞা আর উৎপ্রেষণ রিটের পার্থক্য কি? নিষেধাজ্ঞা হলো ঘটনাটা এখনো ঘটে নাই যাতে না ঘটে, আর উৎপ্রেষণ হলো অলরেডি ঘইচা গেছে, এই হলো পার্থক্য, এটা ছাড়া কিন্তু পার্থক্য নাই। আচ্ছা, তারপরে দেখেন পরমাদেশ বা হুকুম জারি বা ম্যান্ডামাসের সাথে নিষেধাজ্ঞা রিটের পার্থক্য। নিষেধাজ্ঞা তো যাতে ঘটনাটা না ঘটে, আর হুকুম জারি বা পরমাদেশ হলো যে যে কাজ করতে বাধ্য তারে সেই কাজ করতে বাধ্য করা, এই হলো পার্থক্য। ওইটা হলো বিরত রাখা আর এটা হলো বাধ্য করা। জি, বুঝছেন? আর পরমাদেশ এবং উৎপ্রেষণ রিটের মধ্যে পার্থক্য যদি দেখি, ওই ম্যান্ডামাস মানে হলো যে কাজটা করে নাই তারে সেই কাজটা করতে বাধ্য করা, আর উৎপ্রেষণ হলো অলরেডি করে ফেলছে সেটারে বেআইনি বা অবৈধ বলে ঘোষণা করা, এ হলো উৎপ্রেষণ। বুঝেন না এখন? আচ্ছা, তো এই যে যে আমরা আজকে যে আলোচনাটা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার ক্ষেত্রে, ভাইবার ক্ষেত্রে
এবং সর্বোপরি আইনের স্টুডেন্ট হিসেবে রিট সম্পর্কে একটা ধারণা আমাদের রাখা উচিত যে কখন কোন রিট করা যায়। আশা করি একটু হলেও আপনাদের ধারণা হয়েছে। তো বিগত বছরের প্রশ্ন যদি দেখি এবং লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে রিট কয় প্রকার, বা একটা ফ্যাক্ট দিয়ে দিল এই জায়গায় আপনি কোন রিট দায়ের করবেন, তখন এটা আপনি এখন শনাক্ত করতে পারবেন যে এই জায়গা কোন রিট আমার করা উচিত, এই জায়গা কি আমার সংক্ষুব্ধ হওয়ার দরকার আছে কি নাই। হুম। তাহলে দেখেন এখানে যদি আমরা দেখি রিট কয় প্রকার, এই ফেরদৌস বলেন তো 5 প্রকার রিট সম্পর্কে বাংলাদেশ সংবিধানে কি নাম আছে? নাম আছে? নাম নাই, সংবিধানে বর্ণনা আছে। ফেরদৌস লম্বা কতটুক, লম্বা কত? 8.5। আমি তো 8, আপনার তো লম্বা দেখা যায় এমনি। দেখেন আচ্ছা, তো কোয়ারেন্টো মানে আপনারা বলতেছে যে আপনারা জাস্ট বর্ণনা দিচ্ছে বাট ওই জায়গায় নাম নাই, নাম যে ফেরদৌস তা নাই, বলতেছে অমুক জায়গা থেকে আসে, চাপাইল ব্রিজের ওই পাশ থেকে আসে, মোটর সাইকেলে আসে, হেলমেট পরে আসে, বিস্তারিত বর্ণনা দিছে, কিন্তু নাম ওই জায়গায় ফেরদৌস নাই। বর্ণনা দেখে বুঝে নিতে হবে এটা হলো অমুক রিট। তো 2 নম্বর প্রশ্ন দেখেন, 12তম বিজিএস পরীক্ষায় আসছে, আশা করি এটা পারবেন। রিট অফ কোয়ারেন্টো সংবিধানের কোথায় আছে? এই যে দেখেন 102 এর ক্ষয়ের সরেয়া। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছেন? তো আশা করি কোন কোথায় কোন রিট আছে এটা পারবেন না ইনশাল্লাহ। প্রথম পেজই মেইন, প্রথম পেজই মেইন, ঠিক আছে। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন, বন্দি হাজির রিটের আবেদন দায়ের করতে পারে। বন্দি হাজির রিটের আবেদন কে করতে পারে? যে কোন, আমরা জানি হ্যাভিয়াস কর্পাস এন্ড কোয়ারেন্টো যে কেউ পারে, সংক্ষুব্ধ হোক বা না হোক। এবং আশা করি এই 4 নাম্বার যে প্রশ্ন এগুলা পড়ে শনাক্ত করতে পারবেন। এই যে দেখেন, যখন কোনো ব্যক্তি কর্তৃপক্ষ প্রজাতন্ত্রের স্বার্থ সংশ্লিষ্ট কোনো আইনগত দায়িত্ব পালনে বাধ্য কিন্তু তিনি দায়িত্ব পালনে অস্বীকার করে বা ব্যর্থ হয়, তাহলে এটা কি? বাধ্য ছিল, করে নাই, হুকুম জারি, ম্যান্ডামাস নাকি? উত্তর দেখেন এমনিই পারবেন। আর ম্যান্ডামাস কে দায়ের করতে পারে? সংক্ষুব্ধ ব্যক্তি। তো তারপরে 7 নাম্বারটা দেখেন, উত্তর দেখবেন না। প্রজাতন্ত্রের বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়গুলির সাথে সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনরত ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয় এমন কোনো কার্য হতে বিরত রাখা। বিরত রাখা মানেই কত? প্রহিবিশন। পারতেছেন না? বিরত রাখা মানে কি? প্রহিবিশন। এখন আপনি যদি এটা না বুঝে যদি এমসিকিউ মুখস্থ করেন তাহলে হবে? তাহলে পারবেন? আচ্ছা, 9 নাম্বারটা পড়ি, দেখেন উত্তর দেখেন না। সরকার কোন সরকারি পদে আসীন বা আসীন বলে বিবেচিত কোনো ব্যক্তিকে তিনি কোন কর্তৃত্ব বলে অনুরূপ পদমর্যাদায় অধিষ্ঠানের দাবি করতেছে তা প্রদর্শনের নির্দেশ প্রদান করে। মানে কেন তিনি এটা দাবি করতেছে? রিট অফ কি? কোয়ারেন্টো। হ্যাঁ। তারপরে 11টা দেখেন, 11 যে প্রজাতন্ত্র বা কেন স্থানীয় কর্তৃপক্ষের বিষয়গুলির সাথে সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনরত ব্যক্তির কৃত কোনো কার্য বা গৃহীত কোনো কার্য দ্বারা, এই যে আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে, মানে তার কোনো আইনগত ক্ষেত্র ছিল না তারপরে এটা করছে, তার মানে এটা কি? সার্সিউরারি। রিট অফ কি? সার্সিউরারি। যদি বিরত রাখবে হলো প্রহিবিশন, অলরেডি করা হয়ে গেছে, তখন যেটা কি? সার্সিউরারি। এবং সার্সিউরারি শুধু করতে পারে কে? সংক্ষুব্ধ ব্যক্তি। বুঝছেন? তো আমাদের আজকে 102 থাক, একটা অনুচ্ছেদই আমরা পড়লাম, ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। আপনাদের ক্লাস টেস্ট হওয়ার কথা ছিল, তা আমাদের ক্লাস টেস্ট ইনশাল্লাহ বৃহস্পতিবার নিব। 50 মার্কের যা পড়ছি এটা ভালোভাবে পড়বেন এই পর্যন্ত, 102 পর্যন্ত। আর আগামীকাল রাতে ক্লাস আছে, আগামীকাল রাতে বিকালে হচ্ছে আপনাদের এমনি বার কাউন্সিলের ক্লাস আছে, আর রাতে অন্য ক্লাস আছে জুডিশিয়ারি। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্ত।